জেকে ফ্লিপ ফ্লপে যেতে চাইছি। তাহলে যাতে যেতে চাইছি তার টেবিলটা আগে করবো। তার মানে আমরা এখানে কি জেকে এর এক্সাইটেশন টেবিলটা আগে ড্র করলাম। তারপরে আমরা কি করব, যেটা থেকে কনভার্ট করতে চাইছি টি ফ্লিপ ফ্লপে তার টেবিলটা এখানে করলাম। এইখানে যেটা আমি করছি, প্রথম হচ্ছে আমার কিউ এন আর লাস্টে থাকবে কিউ এন প্লাস ওয়ান, মানে লাস্টের আগেরটা। আমি জেকেতে যা ছিল এটা যেটা আছে মানে এক্সাইটেশন টেবিল অফ বি, সেটা যা আছে আমি আগে লিখে নিলাম। কি করলাম আমরা সবসময় এটা প্রেফারেবল, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কিউ এনটাকে ম্যান্ডেটরি নয়, কিউ এন এখানেই লিখতে হবে। আমি জে কে কিউ এন প্লাস ওয়ানও লিখতে পারতাম, কিচ্ছু এসে যায় না। এবারে ধরে নে আমাদের এই দুটো নেই, ধরে নে আমার জেও নেই আমার কেও নেই, ঠিক আছে, এই দুটো নেই। তাহলে যদি জে আর কে না থাকে তাহলে আমি চাইছি কি কিউ এন থেকে কিউ এন প্লাস ওয়ানে আমি যেতে চাইছি, ঠিক আছে। এবার কিউ এন থেকে কিউ এন প্লাস ওয়ানে যখন আমি যাব, আমার শুধু মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে কিউ এন থেকে কিউ এন প্লাস ওয়ান তাতে আমার টিটা কি হবে, মানে আমি যাতে কনভার্ট করতে চাইছি, ঠিক আছে, যে সরি যেটা থেকে কনভার্ট করতে চাইছি তার ইনপুটটা কি হবে যাতে আমি এইটা আসতে পারি, কিউ এন থেকে কিউ এন প্লাস ওয়ান আসতে পারি। দেখ আমার এখানে কিউ এন আছে জিরো, কিউ এন প্লাস ওয়ানও আছে জিরো, তাহলে আমার টি হবে জিরো, এটাও জিরো এটাও জিরো, কিউ টি হবে জিরো। এটা জিরো থেকে ওয়ান, কারণ অ্যাকচুয়ালি জিরো থেকে ওয়ান আসতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে টগল করতে হবে, ঠিক আছে। তাহলে টগল যদি করতে হয় তাহলে আমার জিরো থেকে ওয়ান তবেই যাবে। তাহলে জিরো থেকে ওয়ান যেতে গেলে আমাকে এটাকে ওয়ান আসতে হবে, টিটাকে। আবার জিরো থেকে ওয়ান যাচ্ছে, এখানেও কিন্তু আমার এটাকে ওয়ান আসতে হবে, তবে এটা টগল করবে। ওয়ান থেকে ওয়ান জিরো, কোনো চেঞ্জ হচ্ছে না। ওয়ান থেকে জিরো এখানেও কিন্তু টগল করছে, টি ওয়ান আসছে। এটা ওয়ান থেকে ওয়ান কিছু চেঞ্জ হচ্ছে না, মানে জিরো। আবার এটা থার্ড টেবিলটা, থার্ড টেবিলে কি করলাম, থার্ড স্টেপে কি করলাম, থার্ড স্টেপে বেসিক্যালি আমরা যেটা করলাম, আমরা সিম্পল এই ইয়েগুলোকে ফাইন্ড করে নিলাম যে কোনটা আমার কোথায় বসছে, ঠিক আছে। মানে বেসিক্যালি আমরা দুটো ইয়েকে মার্জ করলাম, দুটো টেবিলকে মার্জ করলাম। আমরা শুধুমাত্র লিখে গেলাম না, আমরা শুধু দেখলাম জিরো থেকে জিরো যাচ্ছি, জিরো থেকে ওয়ান যাচ্ছি, মানে কিউ এন থেকে কিউ এন প্লাস ওয়ান যেতে আমাকে জে আর কে এর কিছু তো দিতেই হয়েছে, তার সঙ্গে চেক করে নিলাম টি কি দিলে এটা হবে, এখান থেকে এখানে আসবে, ঠিক আছে। সেই জিনিসটা আমরা এখানে চেক করলাম। এবার এটা ফাইনাল একটা টেবিল দাঁড়াবে। এইবার কি করতে হবে, আমাকে যাতে কনভার্ট করতে চাইছি, রিমেম্বার দিস, যাতে মানে আমরা টি ফ্লিপ ফ্লপে কনভার্ট করতে চাই, সরি জেকে ফ্লিপ ফ্লপ কনভার্ট করছি, সরি যেখান থেকে কনভার্ট করতে চাইছি। স্যার এই টেবিলটা আরেকবার বলে দিন না। এখানে জে আর কে এটা পুরোটাই কিন্তু জে কে ফ্লিপ ফ্লপের টেবিল। এখান থেকে এটুকুর মধ্যে নতুন কিছু করিনি আমি, যা জে কে ফ্লিপ ফ্লপের টেবিল সেটাই শুধু লিখে দিয়েছি, এখানে নতুন কিছু করার নেই। খেয়াল করে দেখ, এটা যদি না থাকে এটা পুরোটাই জে কে ফ্লিপ ফ্লপের টেবিল, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবার এইগুলোকে ভুলে যা, জে কে কে ভুলে যা, এই পোর্শনটা ভুলে যা, ধরে নে এটা নেই, এটাকে ইমাজিন কর এটা নেই, এই পার্টটাই নেই আমার। আমি এইখান থেকে এখানে যেতে চাইছি, আমি এটা থেকে এটাতে যাচ্ছি, কিউ এন এটা কিউ এন প্লাস ওয়ান এটা, জিরো থেকে জিরো যাচ্ছে। আমি কত দিলে জিরো থেকে জিরো হয়ে যাবো টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে? এখানে মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে আমায় কিন্তু মানে এক্সাইটেশন টেবিল কিন্তু একদম মনে রাখতে হবে ফ্লিপ ফ্লপে, না হলে কিন্তু এগুলো করা যাবে না। টি যদি জিরো হয় তাহলে কোনো টগল হয় না, যা ছিল তাই থেকে যাবে। টি ওয়ান হলে তবে এটা টগল হবে। এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল, এই কথা বলছে। তাহলে আমি জিরো থেকে জিরো আমার কোনো চেঞ্জ আসেনি, সেটা টি জিরো। জিরো থেকে জিরো কোনো চেঞ্জ আসেনি, জিরো। জিরো থেকে ওয়ান এটা টগল করেছে, তার মানে আমার টি ওয়ান। জিরো থেকে ওয়ান টগল করেছে, ওই জন্য টি ওয়ান। ওয়ান থেকে ওয়ান কোনো চেঞ্জ আসেনি, জিরো। ওয়ান থেকে জিরো চেঞ্জ হয়েছে, টগল করেছে, তার মানে ওয়ান। ওয়ান থেকে ওয়ান নো চেঞ্জ, ওয়ান থেকে জিরো টগল করেছে, ওই জন্য ওয়ান। তাহলে এই হচ্ছে বেসিক্যালি টি এর ভ্যালু গুলোকে বসিয়ে দিলাম। টি টি মানে কি, আমরা যেটা থেকে কনভার্ট করতে চাইছি আমরা সেটা পাবো। এবারে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যার থেকে যেতে চাইছি, যেমন এখানে টি, তাহলে সেই টি এর কিন্তু আমাকে ইয়ে দেখতে হবে, কি বলে, কে ম্যাপ করতে হবে। যদি এটা
ধর জে কে থেকে এস আর করতে হতো, তাহলে এখানে এস এর জন্য আর এর জন্য দুটো ইয়ে করতে হতো, কে ম্যাপ করতে হতো। এখানে যেহেতু টি একটাই, ওই জন্য টি এর জন্য আমি একটা কে ম্যাপ করব। কিন্তু মাথায় থাকে জানো, এটার জন্য যখন আমরা কে ম্যাপ করব, তখন আমাদের ইনপুট কি হবে আমরা কিন্তু কনসিডার করব কেবলমাত্র যেগুলোকে 1 আছে সেইগুলো, এই চারটে। তাহলে এখানে কি করব আমরা, এখানে আমাদের হাতে যেগুলো আছে সেটা হচ্ছে একটা কিউ, মানে আমরা একটাকে বলছি কিউ টি, মানে কিউ টি মানে বেসিক্যালি আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে কিউ এন টাকে, সাপোজ এটা কিউ এন, এটাকে বলছি কিউ এন বার, এটাকে বলছি কিউ এন, এটা নিলাম। আর এই দিকে যেটা হবে জে আর কে, তার মানে অ্যাকচুয়ালি আমার তিনটে ইনপুট, একটা হচ্ছে কিউ এন জে কে, এটাও প্রেজেন্ট আউটপুট, এটাও ধরে নিচ্ছে আউটপুট। তাহলে আমাকে এই তিনটে থেকে কনভার্টটা করতে হবে। তাহলে এখানে কি হবে, জে বার কে বার, তারপর হবে জে বার কে, তারপর হবে জে কে, তারপর হবে জে কে বার। সিম্পল আমরা যেভাবে ইয়ে করি, কে ম্যাপ সিম্পলিফিকেশন করি সেটাই, আর কোনো কিচ্ছু এক্সট্রা নেই এখানে, কিচ্ছু বোঝার মতো নয়, একদম সিম্পল কে ম্যাপ সিম্পলিফিকেশন করছি। যে কে ম্যাপ সিম্পলিফিকেশনে তিনটে আমার ইনপুট, তিনটে ইনপুটের মধ্যে কিউ এন জে কে, এই তিনটে হচ্ছে আমার ইনপুট, যেখান থেকে আমরা কনভার্সন গুলো করি। এই তিনটে ইনপুট, এই তিনটে ইনপুটের রেসপেক্টে আমাকে টেবিল তৈরি করতে হবে। এবার এখানে দেখ, এইখানটা একটা 1 আছে, তাহলে এটা 0, এটা 1, এটা 0, তার মানে আমরা কি বলবো, এটা হচ্ছে কিউ 0 কিউ এন ড্যাশ জে কে ড্যাশ, ঠিক আছে। তাহলে কিউ এন ড্যাশ জে কে ড্যাশ মানে এই ঘরটা, তাহলে এটাকে আমি 1 করলাম। এটা বোঝা গেল কি? এটা 0, কে তলায় 0 আছে মানে এটা কে ড্যাশ, জে আছে তার তলায় আমরা 1 পেয়েছি মানে এটা জে, আর কিউ এন এর তলায় 0 আছে মানে এটা হচ্ছে কিউ এন ড্যাশ। তাহলে কিউ এন ড্যাশ জে কে ড্যাশ, তাহলে এই ঘরটা হচ্ছে দেখ কিউ এন ড্যাশ জে কে ড্যাশ, ওই জন্য এটাকে 1 করলাম। তারপর একটা বল কত হবে, এটা কত আছে কিউ এন ড্যাশ জে কে, কোনটা হবে কিউ এন ড্যাশ জে কে? উপর থেকে 3 নম্বর কোনটা স্যার, যেটা দিয়েছেন তার আগের ঘরটা, যেটা দিয়েছি ঠিক তার আগেরটা, এক্স্যাক্টলি এইটা 1 হলো। তারপরে এইটা দেখ, এটা কি আছে কিউ এন জে বার কে, কোনটা হবে কিউ এন জে বার কে? সেকেন্ডে 5 নম্বর বলছে এটা গুড। আর লাস্টে আছে এটা, তিনটেই 1, তিনটে 1 মানে কোনটা, তার পাশেরটা, একদম পাশেরটা হলো। তাহলে এবার যদি আমাকে মিনিমাইজ করতে হয়, আমি এইটা দিয়ে একটা ডুয়েল, বাকিগুলো 0, তাহলে এইটা দিয়ে আমি একটা ডুয়েল ফর্ম করব, এটাকে দিয়ে আমি একটা ডুয়েল ফর্ম করব। আমি এরকম করতে পারতাম, লাভ হতো না কিছু, কারণ আমার নাম্বার অফ ইয়ে রিডিউস করতে হবে। তাহলে এই দুটো দিয়ে যদি করি, তাহলে মিনিমাইজ করলে কি দাঁড়াচ্ছে, এখান থেকে কে অ্যাবজর্ব হবে, এখান থেকে কে অ্যাবজর্ব হবে, জে স্যার, জে স্যার কে এবার জে, এখান থেকে কে অ্যাবজর্ব হবে, জে পড়ে থাকবে। তাহলে কিউ এন বার জে, কে সাইন চেঞ্জ করেছে, কে অ্যাবজর্ব হয়ে গেল, প্লাস এই দুটো থেকে জে, তাহলে কে আসবে, সে অ্যাবজর্ব করবে আর কে থাকবে, তাহলে বলো কি হবে, কিউ এন কে, কিউ এন কে। তাহলে এই হচ্ছে মিনিমাইজ ফর্মটা হলো, কে ম্যাপ মিনিমাইজ করলাম এটা দিয়ে। এটা কার জন্য মিনিমাইজ হলো, এটা টি এর জন্য মিনিমাইজ হলো, ঠিক আছে। এইবার কি হবে, আমাকে ডায়াগ্রামটা যখন তৈরি করতে হবে, খেয়াল করে দেখ, আমার যে ইয়েটা রয়েছে সেটা এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার, সাপোজ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার টি ফ্লিপ ফ্লপটা, টি এখান দিয়ে বের হচ্ছে কিউ এন, এটা কিউ এন বার, ঠিক আছে, এখানে টি। এইবার আমরা কি করছি, আমরা বেসিক্যালি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এখানে যা আছে সেই জিনিসটাকে আমাকে করতে হবে। প্রথমে এটা কি আছে, কিউ এন বার আর জে,
ঠিক আছে? তাহলে একটা অ্যান্ড গেট দরকার আমার। তাহলে অ্যান্ড গেটের মধ্যে আমি কি নিচ্ছি? কিউ এন বার। তাহলে কিউ এন বার মানে কোনটা? এইখান থেকে আমি কিউ এন বার নিয়ে যেতে পারি, এখান থেকে নিয়ে গিয়ে এখানে গেলাম কিউ এন বার, আর তার সঙ্গে কে থাকছে? তার সঙ্গে জে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার জে ইনপুট, ঠিক আছে? ঠিক একইভাবে এখানে আমার আর একটা অ্যান্ড গেট লাগবে। কেন? কিউ এন কে। তাহলে কে আমি কোথা থেকে পাবো? এই কিউ এন আমি কোথা থেকে পাবো? এইটা থেকে আমি কিউ এন পাবো। তাহলে এইখান থেকে আমি নিয়ে আসছি কিউ এন, ঠিক আছে? দিস ইজ কিউ এন। আর এখান থেকে কি পাবো? কে পাবো, দিস ইজ কে। হলো? এইবার হচ্ছে এই দুটো অ্যাড প্লাস আছে, তাহলে এটা প্লাস আছে মানে আমি যেটা করব, এখানে আমাকে একটা অর গেট করতে হচ্ছে। তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, আর এটা বেরিয়ে এখানে যাচ্ছে। সো দিস ইজ দা কনভার্সন অফ ই টু জেকে, ঠিক আছে? চলো এবারে নিজেদের করতে হবে, আমি করতে দিচ্ছি। স্যার D বলছি থেকে- বলো। স্যার বলছি অর্গানাইজেশনটা আজকে করাবেন না? অর্গানাইজার, এটা তো অর্গানাইজার মধ্যেই আছে, এটা ইয়েতেও লাগবে। হুম। একটা করিয়ে নি তারপর আমি ইয়েতে যাচ্ছে, আর একটা অন্য পাটে যাচ্ছে। আচ্ছা, এখানে এবার বল, আমি যদি ইয়ে করি, না ধর করছি ডি থেকে জে কে ফ্লিপ ফ্লপ যেতে চাইছি, ডি থেকে জে কে। চটপট করো। স্যার একটুখানি নামান খাতাটা, একটুখানি আঁকা হয়নি। হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো এবারে ডি থেকে জে কে ফ্লিপ ফ্লপ, চটপট করো। ডি থেকে জে কে।
আর্কিটেকচারে অর্গানাইজেশনে কোন জায়গাটা পড়াচ্ছিলাম রে? কি পড়াচ্ছিলাম? স্যার ওই অ্যাড্রেস গুলো পড়াচ্ছিলেন। ও ওয়ান অ্যাড্রেস, টু অ্যাড্রেস, আচ্ছা আচ্ছা, ওটা পুরোটা হয়ে গেছিল? না, স্ট্যাক বেস আর্কিটেকচারটা হয়নি এখনো। ঠিক আছে। তোমার বউ ফোন করছে। টাওয়ার আছে, আবার ফোন করছে কন্টিনিউয়াস। যাচ্ছে না, চলছে। হ্যালো, হ্যাঁ বলছি আমার সোনা কোথায়
পড়ছিল, মানে পড়ার ভিডিওটা চালিয়েছিল, তুই কল করেই যাচ্ছিস। পড়ছিল এখানে, ওই পড়ার ভিডিওটা চালানো ছিল। এবার বল কি জন্য ফোন করেছিস? ফিরছি আমরা মিরাট হাইওয়েতে। কি? হ্যাঁ, ডাম্বেল। ক্লাস শেষ হলো এতক্ষণে? স্যার এখন রুটিন নিয়ে বলছে, ওই জন্য চলে এলাম, মানে ক্লাস শেষ হয়ে গেছে আর কি। রাত্রিবেলা বলছি এটা কেউ কিছু বলে না, অ্যাবনর্মাল এগুলো। স্যার ফিক্স হ্যাঁ, বলছে ফিক্স রেখে দেবে, মানে এটাই থাকবে। বাকিরা কি লোক পাঠাচ্ছে তো? এই ম্যামটাই শুধু ওই রাত্রিবেলাতে ক্লাস নেয়, আর কেউ নেয় না, সারাদিন সবাই ক্লাস নেয়। কোথায় যাবো কখন পাঠাবে? হবে না, এটা তো নিয়ম নয়, একেবারেই নিয়ম নয়। কলেজের ক্লাস সন্ধ্যের পরে নিতে পারে না। তো একটা দিন দুটো দিন প্রবলেম হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু এটা রেগুলার বেসিস থ্রুআউট দ্য সেমিস্টার সন্ধ্যের পরে ক্লাস নেবে, এটা হয় না কি? এবার কলেজের তো একটা রুলস আছে, কি কাল সব একবারে করে দিয়ে যাবে। করেছি। স্যার ও বললো আসছে। এদিকেও তো অনেকগুলো কাজ আছে। ঠিক আছে, রাখি। পাঠিয়ে দিই তো, ফোনই ধরছে না, আর গেছে। ডেটটা হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সরানোর আছে। 10 মিনিট। স্যার বলছে কি করতে দিয়েছে? এই যে ইয়ে থেকে কনভার্সনটা করালাম, কি বলে এটাকে, আগের দিন যেটা করছিলাম ইনকমপ্লিট ছিল, ওটা শেষ করলাম আর বলে দিলাম যে ডি থেকে বোধহয় কি এটা দিলাম, ডি থেকে বোধহয় দিলাম নাকি, ডি থেকে যে কে আমার একটু দিলাম বোধহয়, কি দিলাম? বলছি আপনার ভয়েসটা খুব আস্তে শোনাচ্ছে।
হ্যাঁ ও তাহলে হয়তো আমার প্রবলেম ঠিক আছে ব্যাটারি কম হয়ে আসছে। কেন যেন ছেলে খেলছে। এই বলেন এই কথাটাই আমার একটু বড় টপিক এটা একটা পিন করা আছে কেন কি পিন? হ্যালো, বলছি ওই প্যাকেজটা তুলে নিয়েছিলিস? হ্যাঁ, আমারও ভাত বসিয়ে দিস। আর কি বানিয়েছিস? জল নিয়ে বলিস, জল। তাই তো। চলছে। হয়েছে কালকে আমার যখন চোখ দেখতে আসবে, তুমি ওকে 100 টাকা দিলে ও তোমারও দেখে নিয়ে চলে যাবে। মার্কেট 100 টাকা নিয়ে চলে যাবে। লেন্স কার্ডের বুক করলাম 100 টাকা দিলে একবার ওকে 130 টাকা দেবো তোমার ওটা আমি দেখিয়ে দেবো, দেখিয়ে নিয়ে সৌখী বাইরে বলবো সরি আমার তো ছিল না এটা। এবার আমার
দেবে না না ঢুকবে না তো আমার চোখটা আমি তাহলে বাইরে দিয়ে আসি এমন তুমি বিহেভ করবো দেখবে 10-এর পাওয়ার দিকে চলে গেছে আমার উপর জোর 12টা হয়ে যাবে উংলি করছো ও তোর সঙ্গে ও কারোর সঙ্গে উংলি করবে যার দেখাতে এসছো জানি না তুমি তো চলো তোমার এদের প্রতি টানগুলো দেখ সত্যি ও আমার সঙ্গে উংলি করে দিয়ে বেরিয়ে যেতে পারে আমিও তো উংলি করে আমার সঙ্গে এরকম কালকে ডেকে বললাম জাস্ট আমাদের একটা চালটা নিয়ে চলে গেছে সামনেটা আমার চেয়ারে বসবো ওকে আমি আমার আরেকটা চেয়ারে বসবো সামনে করি ওর ঘরে আমি ঢুকাচ্ছি একদম দরজার সামনে তুমি করি সেট আপ পুরো ঘরে করা ঘরে নইলে আমি টান নিয়ে কি আমি বলেছি দেখে না কেউ তার লাগবে তোমরা আমার ঝুঁকে আগে বলতে হবে 100 টাকা খরচ করতাম নিজের থেকে একটা পাওয়ার বানাতে ওইটাই তো চাপ দুজনের সঙ্গে উল্লি করে বেরিয়ে যাবে চোখের সঙ্গে আমি ছিনিয়ে খেলতে চাই ভালো লাগবে হ্যাঁ মানে ওকে ঘরে ঢুকতে দেবো না কিন্তু ঘরের ভেতর নিয়ে গিয়ে বানানো লাগে আচ্ছা তাহলে তো অবশ্যই দিয়ে দিই না অবশ্যই কখনো ইয়ে করে লস করে এইটা আসলে হয় না আসছিল অবশ্যই বেশি দিন মেয়েটির কথা লাগে না আসতে পারে যাবে না তুমি অনেক দূরে চলে যাচ্ছ না, ভাবতেই চাইছি না 100% এখন কেমন হচ্ছে দেখছি এটা কিছু বলে দেবো আপনি করবো বলে তো ভালোই হয়েছে সেটা কথা কিন্তু সেটা মোর ক্ষতি হয়ে যাবে না টাকা আমার আমি যদি কারণ ওদের ইনফরমেশন থেকে ঠিক করা যায় মায়ের ওই ডায়েরি দেখেছো আমি তো কারণে বলতে থাকি না করতে পারছি না তো কাজ করতো রেডিয়েশন কাজ করতো কুইজে কম্পিটিশন হতো নিজে আপনি প্রাইজটা পেয়েছেন তারপরে পাপা আকাশ বাংলা ছিল আকাশ বাংলায় হতো এইটা সুযোগ এসেছিল বাড়িতে
দেখবে হয় পুরো পাড়ায় যার জন্য আমি আগেও অনেক সবসময় আমাদের খিচুড়ির পেছনে ভর্তি লোক আমি দেখে হচ্ছে ডাইরেক্ট শুটিং ফুটিং চলছে মুভি এরকম টাইপ রোজকের এই মুভিটা ফোন করেছিল কিন্তু রোজকের এই মুভিতে মানে আসার জন্য অনেক কোয়ালিফিকেশন বোর্ড কিসে কাজ করে এইসব সব চেঞ্জ করেছি তাকে ব্যাক অ্যাড্রেস সেম না হয় ব্যাক অ্যাড্রেস কারণ যখন এআরপি কাম করবে এআরপি থেকে ব্যাক অ্যাড্রেস নিয়ে মালটা যা অনেক ব্যাপারে সেকেন্ডারি আর হাতটা শুধু দেখতে পাতাম না কাউকে পছন্দ করতে না মেকআপ ছাড়া পছন্দ আর একটা কথা একদম সম্পত্তি এবং আমি যদি কোনো অনেক ব্যাপার থাকে একদম আমি আরো ঈশ্বরের চক্র করি না কারণ এক্স্যাক্টলি তাই একদম ভালো ফটো আছে এক পাশে ক্যালমা মেরে দাঁড়িয়ে আছি ঠিক কোমরটা বেঁকিয়ে এরম ভাবে আমি বলছি এইসব অন্যরকম করে দেবে কোরিয়ান কলম বলে একদম একদম কি কথা ওটা হবে কোটাই হবে এরকম খ্যাসমালা একদম ওটা এই কথাটা বলতে পারি কোনো মার্বেলের দরকার নেই ওটা যদি তুমি ঠিকভাবে লাগাতে পারো আর ওটার আইডিয়া থাকে চমকে যাবে বাড়ি কিন্তু আইডিয়াটা ওটা কিভাবে লাগাতে হবে আর কোটা জানো তো জিনিসটা কি কোটা স্টোনটা মার্বেলের থেকে সস্তা মানে ওর যদি একদম ফুল ফিনিশ কোটা স্টোন আসে মার্বেল যেমন তোমার বড় বড় স্ল্যাব আসে না কোটা স্টোন কেটে কেটে আসে তো ওইটা আমার স্যার আমাকে হেভিভাবে বুঝিয়েছিল কোটা স্টোন কীভাবে লাগাতে হয় এইগুলো সত্যি অফিসে অনেক কিছু বুঝিয়েছে স্যার কোনো কিছু কীভাবে ভিনিয়ার লাগাতে হয় কাঠের কীভাবে লাগাতে হয় রেশা হয় রেশা হ্যাঁ নেশা নেশা লিখছে প্রেমের নেশা মাথা খারাপ করো না তো রেশা বলে প্যাটার্নটাকে ওই প্যাটার্নটাকে ভালো করে বুঝতে হয় ঠিক আছে ওই প্যাটার্নের হিসাবে লাগাতে হয় এবার তুমি যখনই ওই প্যাটার্নের হিসাবে লাগাবে ঠিক আছে কেন ওরা ব্লকে আছে 4x8 4x8 প্যাটার্নের হিসাবে যখন তুমি ঠিকভাবে লাগাবে না ওটা দেখবো না তখন বোঝায় তোমার ফালতু কোশ্চেন তো মানে তোমার ফালতু কোশ্চেন রাবণ খোঁচা কেন খেয়েছি মানে পুরো রামায়ণ শুনে তুমি এই কোশ্চেনটা করতে পারো না আর আমার কোশ্চেন হলো রাবণ নাভিতেই লেগে কেন মরলো এটা কোশ্চেন আমার মানে বেসলেস ফালতু কোশ্চেন হয় না তোমার বেসটা অতিরিক্ত হাই লেভেলের বেস মানে তোমার বেসটাই আমার রুফ আর কিছু শুনলে তারই
দশটায় বেরোনো বানাতো না কার তুমি কটায় বেরিয়েছি আমি তুমি কটায় এসছো এ ভাই না শোনা না আমি বেরিয়ে বলেছিলাম তুমি আসো আসতে পারবো না একটু লেট হয়ে আমি ল্যাপটপ দিয়েছি ও বউটি আমায় করো না বাকি একটা উনি আমায় করেও বাকি মিলি তোমার দিকে তাকিয়ে আছে কেউ মিলি করো না বিশাল তাড়া করে মারবে তোমাকে করবে না পরের দিন আমাকে স্কুটারে দেখে আমাকে ধরে একদিন আমি রাস্তা ঘুরিয়ে দিয়েছিলাম তুই আমার দুটো ফোন নিয়ে ওপরে গিয়ে হয়েছে? স্পিকারের কাছে রেকর্ডার ফোনটা রাখ আর আরে হলো, কত সময় লাগছে? আর ওয়েটটা কি করে নেবো কিসের তাকে সবার কেলেঙ্কারি আমি আর পড়াতে পারবো না, যা সময় নিচ্ছিস তোরা। স্যার বলছে আপনি বলে দিন না, কোনটা বলো? মানে যেটা ওই আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, এটা করে রাখবি, করিয়ে রাখবি। আমি পাঠাবো আচ্ছা স্যার, হয়ে গেছে পাঠাবো আপনাকে? হ্যাঁ পাঠাবি তো বটেই, লাস্টে পাঠাবি, অবশ্যই পাঠাবি। ঠিক আছে আচ্ছা আমি যেটা পড়ানোর আগে পড়িয়ে নিই, হ্যাঁ, না হলে কিন্তু আমি ইয়ে হবে না, আমার অনেকটা সময় চলে গেছে। স্যার এবার আর্কিটেকচার পড়াবেন তো? আর্কিটেকচার পড়াবো বুঝছো? আচ্ছা স্যার আর্কিটেকচার একটা হোমওয়ার্ক ছিল। হ্যাঁ কি ছিল জানো? একটা ইনফিক্স থেকে কলেজের হোমওয়ার্ক না আমার হোমওয়ার্ক? না আপনারই হ্যাঁ কি দিয়েছিলাম? ওই x equals to a minus b plus c। ও আচ্ছা 1 ওয়ার্ড 2 ওয়ার্ড 3 ওয়ার্ড এগুলো করেছিস? হ্যাঁ সবাই করেছিস? হ্যাঁ স্যার। গুড। হ্যাঁ স্যার করেছি স্যার গুড, ভুল হোক ঠিক হোক সেটা পরের প্রশ্ন, কিন্তু না করা হ্যাবিটটা বাজে, ঠিক আছে? ভুল হোক কোনো ক্ষতি নেই, সবটাই ভুল হোক, কোনো আমি কিচ্ছু বলবো না, কিন্তু না করা হ্যাবিটটা কিন্তু ঠিক না, এটা একটা বাজে হ্যাবিট। আচ্ছা যারা করিসনি তারা করে নিবি, হ্যাঁ। আর হোম টাস্ক যদি থাকে জানবি নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই আমি হোম টাস্ক দিয়েছি। আমি অকারণ কিন্তু কাউকে পানিশ করব বলে বা কাউকে হ্যারাস করবো বলে হোম টাস্ক দিই না কিন্তু, ঠিক আছে? আমি একটা কারণ থাকে বলেই কিন্তু দিই। বেশ, আমরা আজকে দুটো জিনিস করব, দুটোই ভীষণ রকম ইম্পর্টেন্ট জায়গা। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট করছিলাম। ইনস্ট্রাকশন ফরম্যাট করতে গিয়ে আমরা বলেছিলাম যে আমাদের 1 ওয়ার্ড 2 ওয়ার্ড 3 ওয়ার্ড ইনস্ট্রাকশন আমরা দেখি, কিন্তু আমরা কখনো দেখবো না মোর দ্যান 3 ওয়ার্ড ইনস্ট্রাকশন, মানে 4 ওয়ার্ড কি 5 ওয়ার্ড ইনস্ট্রাকশন হয় না। তার কারণ আমরা যদি যে কোনো একটা অপারেশন পারফর্ম করি, আমরা একটা কম্পিউটারের মধ্যে ম্যাক্সিমাম বাইনারি অপারেশন পারফর্ম করতে পারি। দু রকম অপারেশন হয়, বা অপারেটরও ওই জন্য দু রকম হয়। অপারেশন দু রকম, একটাকে আমরা বলছি ইউনারি, আর একটাকে আমরা বলছি বাইনারি, ঠিক আছে? এই দু ধরনের অপারেশন হয়। ইউনারি অপারেশন কাকে বলে? ইউনারি অপারেশন হচ্ছে যে অপারেশন গুলো অপারেট করার জন্য একটাই মাত্র অপারেন্ড লাগবে, তাকে আমরা বলি ইউনারি অপারেশন। আর বাইনারি অপারেশন কোনগুলো? যেগুলো অপারেন্ড গুলোর জন্য দুটো অপারেন্ড দরকার, অপারেটরের জন্য দুটো অপারেন্ড দরকার লাগে, তাকে আমরা বলি বাইনারি। যেমন আমি যদি বলি যে a প্লাস b, এটা কি? এটা প্লাস হচ্ছে আমাদের অপারেটর, a আর b দুটো অপারেন্ড, তাহলে এখানে যেহেতু দুটো অপারেন্ড লেগেছে অপারেটরের জন্য, সেই জন্য এটা হচ্ছে আমাদের বাইনারি অপারেশন। আর যদি লিখি a প্লাস প্লাস, তাহলে এটা কিন্তু ইউনারি অপারেটর। কেন? কারণ এখানে কিন্তু একটাই মাত্র অপারেন্ড আছে, ঠিক আছে? আর অপারেটর পুরোটা প্লাস প্লাস মিলে কিন্তু একটাই অপারেটর ধরা হয়, ইনক্রিমেন্টাল অপারেশন বলা হয় এটাকে। বেশ, তাহলে এইটা হচ্ছে, যেহেতু আমরা সর্বাধিক দুটো অপারেন্ডকে নিতে পারি, আবার বলছি, যেহেতু at most we can take 2 অপারেন্ড, তাহলে আমার কটা অ্যাড্রেস মেনশন করতে লাগছে? লুক, অপারেন্ড 1, অপারেন্ড 2 and সোর্স। কারণ যে অপারেশনটা পারফর্ম করবে, আফটার ডুইং দ্যাট অপারেশন দ্য ফাইনাল ভ্যালু উইল বি সেন্ড টু দ্য ডেস্টিনেশন। ক্লিয়ার? সরি, দিস ইজ ডেস্টিনেশন টি। তাহলে এই একটা অ্যাড্রেস, এই একটা অ্যাড্রেস, এই একটা অ্যাড্রেস, এই তিনটে অ্যাড্রেস ম্যাক্সিমাম মেনশন করতে লাগে, এর থেকে বেশি অ্যাড্রেস দরকার লাগে না। কারণ যে অপারেশন গুলো পারফর্ম করে তারা ম্যাক্সিমাম হচ্ছে বাইনারি অপারেশন।
ম্যাক্সিমাম, এর থেকে বেশি অপারেশন আর পারফর্মড হয় না। এই কারণে এখানে সর্বাধিক কিন্তু আমরা 3টে অ্যাড্রেস পাই, যার জন্য আমরা 3 ওয়ার্ড ইনস্ট্রাকশন হচ্ছে সব থেকে লাস্ট যেটা করে, সেটা হচ্ছে 3 ওয়ার্ড ইনস্ট্রাকশন। ডেফিনেটলি 3 ওয়ার্ড ইনস্ট্রাকশন অনেক বেশি ফাস্টার এক্সিকিউট করে, এটা আনডাউটেডলি, বাট 3 ওয়ার্ড ইনস্ট্রাকশনের কিন্তু কিছু ড্রব্যাকস আছে। 3 ওয়ার্ড ইনস্ট্রাকশনের সব থেকে বড় ড্রব্যাকসটা কি? 3 ওয়ার্ড ইনস্ট্রাকশনের সব থেকে বড় ড্রব্যাকস হচ্ছে এই ইনস্ট্রাকশন ফরম্যাট অনেক বেশি স্পেস কনজিউম করে, 3টে অ্যাড্রেস দিতে গেলে অনেক বেশি স্পেস কনজিউম করে, যে কারণে এটা কিন্তু অনেক ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। তাহলে প্রথম আমি বললাম 3 ওয়ার্ড, আমরা মিনিমাইজ করলাম অ্যাড্রেস দিয়ে, করলাম 2 ওয়ার্ড, যেটাকে আরো মিনিমাইজ করে করলাম 1 ওয়ার্ড ইনস্ট্রাকশন। তাহলে ডেফিনেটলি 1 ওয়ার্ড ইনস্ট্রাকশন ইজ মোর এফিশিয়েন্ট দ্যান 3 ওয়ার্ড ইনস্ট্রাকশন। হ্যাঁ, যদি স্পেস ইজ দ্য মেইন ফ্যাক্টর বা মেইন প্যারামিটার হয়, তাহলে ডেফিনেটলি কিন্তু 3 ওয়ার্ডের থেকে 2 ওয়ার্ড বেটার, 2 ওয়ার্ডের থেকে 1 ওয়ার্ড ইনস্ট্রাকশন বেটার। এইবার আমরা আসছি আর একটা নতুন টেকনোলজি, যেটাকে আমরা বলি স্ট্যাক বেস আর্কিটেকচার। স্ট্যাক বেস আর্কিটেকচার বলতে বেসিক্যালি আমরা যেটা মিন করি সেটা হচ্ছে যেখানে ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করার জন্য এরকম কোনো অ্যাড্রেস মেনশন করে না। প্রবলেম, অ্যাড্রেসই যদি মেনশন না করে তাহলে এরা করবে কি করে? এটা হাউ ইজ ইট পসিবল? অ্যাকচুয়ালি স্ট্যাক বেস আর্কিটেকচারে যেটা বলা হয় সেটা হচ্ছে এখানে একটা রেজিস্টার স্ট্যাক থাকে, মানে অনেকগুলো রেজিস্টারের একটা স্ট্যাক থাকে। সিম্পল আমরা যেটা ডেটা স্ট্রাকচারে স্ট্যাক করেছি একদম হুবহু সেরকমই একটা জিনিস, এবং সেই স্ট্যাকের মধ্যে অ্যাকচুয়ালি আমরা ইনস্ট্রাকশন গুলোকে কিন্তু স্টোর রাখতে পারি। শুধু ইনস্ট্রাকশন বলে না, ইনস্ট্রাকশন থাকতে পারে, অপারেন্ড থাকতে পারে, এগুলো সবকটাই কিন্তু স্ট্যাকের মধ্যে থাকতে পারে। আমরা নর্মালি যেটা বলি সেটা হচ্ছে আমরা যদি এটাকে একটা র্যাম হিসাবে ট্রিট করি, সাপোজ দিস ইজ আ র্যাম, ক্লিয়ার? তাহলে এই র্যামটাকে খুব সুপারফিশিয়ালি বললে আমরা বলি এরা 3টে ব্লকে ভেঙে নেয়। কি থাকে? The first block contain the program or instruction কিন্তু দুটো একই মানে। এই ব্লকটায় থাকে প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন। বেশ, আমি অ্যাড্রেসিং এ পরে আসছি। নেক্সট যে পার্টটা থাকে দ্যাট ইজ অপারেন্ড অর ডেটা। ঠিক আছে? আর লাস্ট যে পার্টটা থাকে দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ স্ট্যাক। এইবার আমি ব্যাক করব একটা জায়গায় যেখানে আমরা প্রথম বলেছিলাম, সেই জায়গায় আমরা প্রথম দিন বলেছিলাম ভন নিউম্যান আর্কিটেকচার, যে আর্কিটেকচারটা একটা ট্রিমেন্ডাস রকম ভালো আর্কিটেকচার, ক্লিয়ার? এবং বলেছিলাম যে কম্পিউটার সায়েন্সে এই ভন নিউম্যান আর্কিটেকচার যবে থেকে এসছে তবে থেকে কিন্তু একটা হিউজ চেঞ্জেস কিন্তু এসছে কম্পিউটার ওয়ার্ল্ডে। তাহলে এই আর্কিটেকচার অনুযায়ী কি ছিল বা কি হবে, আমরা দুটো টেকনোলজির কথা বলেছিলাম, ঠিক আছে? একটা টেকনোলজিকে বলেছিলাম সিস্ক, আর একটাকে বলেছিলাম রিস্ক। নো, হোয়াট ইজ সিস্ক আর্কিটেকচার? সিস্ক আর্কিটেকচার হচ্ছে কমপ্লিকেটেড ইনস্ট্রাকশন সেট, ঠিক আছে? যেহেতু আমাদের ইনস্ট্রাকশন সেট সম্বন্ধে একটু আইডিয়া হয়ে গেছে সেই জন্য আমরা এটাতে ব্যাক করলাম। তাহলে একটা হচ্ছে কমপ্লিকেটেড ইনস্ট্রাকশন সেট, আর একটা হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট। জিনিসটা কি? আমরা বলেছিলাম যখন কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশন হয়, একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের দুটো ফেজ হয়, ক্লিয়ার? ফার্স্ট ফেজে কি হয়? অপারেন্ড ফেচ। প্রথম হলো অপারেন্ড ফেচ। অ্যাকচুয়ালি অপারেন্ড ফেচের আগেও যদি একটা থাকে, প্রোগ্রাম কাউন্টারকে রিড করা হয়, তারপর অপারেন্ড ফেচ হয়, তারপরে অপারেন্ড ফেচ না, প্রথম হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ। ক্লিয়ার? ফার্স্ট ফেজের কাজটাই হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ। স্যার একটু খাতাটা ওঠান না। আচ্ছা, প্রথম হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ করলাম। ইনস্ট্রাকশন ফেচ করার পর তারপরে যে পার্টটা হয় দ্যাট ইজ ডিকোড ইনস্ট্রাকশন। ডিকোড করার পর আমরা বুঝতে পারি, বা আমরা নয় মানে কম্পিউটার বুঝতে পারে যে কি এক্সাক্ট অপারেশন করতে হবে। তার মানে একমাত্র ডিকোড করার পরই অপারেন্ট
বল ইনস্ট্রাকশন ফেজের পর প্রথম হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ। ইনস্ট্রাকশন ফেচ হচ্ছে যে ইনস্ট্রাকশনটা লেখা আছে সেই নাম্বারটাকে জানা গেল প্রোগ্রাম কাউন্টার থেকে, দিয়ে তারপর সেই ইনস্ট্রাকশনটাকে নিয়ে আসা হলো কম্পিউটারের ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। এবার সেটা আসার পর তারপর সেটাকে ডিকোড করতে হবে, কারণ এটা এনকোডেড ফরম্যাটে থাকে, কিছু বোঝা যাবে না বাইরে থেকে দেখলে। তাহলে সেটাকে ডিকোড করা হলো। ডিকোড করার পর জানা যাবে যে একটা ইনস্ট্রাকশনের মধ্যে তো আমরা জানি তিনটে অংশ থাকে। একটা অংশকে বলি অপকোড, একটা হচ্ছে অপারেন্ড, আর একটা হচ্ছে মোড। এই তিনটে অংশ, তাহলে এইগুলোকে প্রমিনেন্টলি চিনতে পারা যাবে যখন ডিকোড হবে তারপরেই। তাহলে ডিকোডের পর বুঝতে পারা গেল যে কি অপারেশন পারফর্ম হবে এবং কার উপরে অপারেশনটা পারফর্ম হবে। সেই জন্য এর পরের স্টেপটা কি হবে, এর পরের স্টেপটা যেটা হবে সেটা হচ্ছে অপারেন্ট ফেচ হবে। ক্লিয়ার? নেক্সট স্টেপে কি হলো, অপারেন্টকে ফেচ করা হলো। নাও অপারেন্ট ফেচ করার পর তারপরে কি আসবে, তারপরে এটা কিন্তু সিপিইউ তে যাবে, এলইউ তে যাবে এরিথমেটিক অপারেশনের জন্য। ঠিক আছে, তাহলে এরিথমেটিক অপারেশন অথবা সিপিইউ অপারেশন বলাই বেটার। তাহলে এরপরে হবে সিপিইউ অপারেশন। ঠিক আছে, সিপিইউ অপারেশন কমপ্লিট হওয়ার পর তারপরে এটা কি হবে, এটা রাইট ব্যাক হবে। তাহলে এখানে অপারেন্ট ফেচ মানে আমরা যদি বলি তাহলে এইখান থেকে শুরু করে এই অবধি, তো দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি দ্য ফেচ ফেজ। ক্লিয়ার? এইটুকুকে আমরা বলি ফেচ ফেজ, আর এক্সিকিউশন এন্ড রাইট ব্যাক এইটাকে আমরা বলি এক্সিকিউশন ফেজ। ক্লিয়ার? তাহলে এই দুটো ফেজে আমরা ভাঙি। ফার্স্ট ফেজটা হচ্ছে ফেচ ফেজ এন্ড সেকেন্ড ফেজ ইজ এক্সিকিউশন ফেজ। তাহলে ইনস্ট্রাকশন সাইকেল এইটা বেসিক্যালি কনসিস্ট অফ টু সাইকেল। দ্য ফার্স্ট ইজ ফেচ সাইকেল or fetch phase, and second one is, this is first, and second one is execution phase. Execution cycle or phase whatever, so that is the second phase. তাহলে এই দুটো মিলে তবে হয় কিন্তু ইনস্ট্রাকশন সাইকেল। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ফেচ ফেজ or fetch cycle and second one is execution cycle. তাহলে এই দুটো সাইকেল কম্বাইন্ডলি ইট উইল প্রডিউস অ্যান ইনস্ট্রাকশন সাইকেল। বেশ, এবার কি হয়, আমরা বলেছিলাম ভন নিউম্যান আর্কিটেকচার। ভন নিউম্যান আর্কিটেকচারে কি বলা হয়েছিল, ভন নিউম্যান আর্কিটেকচার বেসিক্যালি এমফাসাইজ দেওয়া করা হয়েছিল রিস্ক আর্কিটেকচারের উপরে। তাহলে আমরা একবার বুঝবো যে সিস্ক আর্কিটেকচারটাই বা কি আর রিস্ক আর্কিটেকচারটা, এটা আমরা পরে আরো ইলাবোরেটলি ঢুকবো। আগে বলে দিই, আমরা যখন ইনস্ট্রাকশন ফেচ করি তার মানে আমাদের প্রথম কি করতে হচ্ছে, আমাদের কোন প্রোগ্রাম কাউন্টার থেকে জানতে হচ্ছে কোন ইনস্ট্রাকশনটা এরপরে এক্সিকিউট করবে। তারপর জানতে হচ্ছে আমার অ্যাড্রেসটা কি, তারপরে সেই অ্যাড্রেসে পৌঁছাতে হচ্ছে, তারপরে সেই অ্যাড্রেস থেকে ডেটাকে তুলে আনতে হচ্ছে, তারপরে ডিকোড করছি, তবে আমরা এক্সিকিউশনে যেতে পারছি। তাহলে আমার যদি 5টা ইনস্ট্রাকশন থাকে, সাপোজ ইনস্ট্রাকশন 1, ইনস্ট্রাকশন 2, ইনস্ট্রাকশন 3, ইনস্ট্রাকশন 4 and instruction 5. So there are 5 instruction we have to find the final result. আমরা প্রত্যেকটার জন্য অ্যাভারেজ বা অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি ধরে নিই আমার 5 ন্যানোসেকেন্ড সময় লাগবে। অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ we need 5 nanosecond for fetch the instruction. So this is the time for fetching. Yeah? Then execution. এক্সিকিউশনের জন্য সবাইকে সমান হয় না, কারোর হয়তো ধরে নিলাম 3 nanosecond, কারোর হয়তো 4 nanosecond. So we are not interested in this part. এবার ভাব, আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফেচ করার জন্য 5 ন্যানোসেকেন্ড করে লাগবে, তাহলে 5টা ইনস্ট্রাকশন ফেচ করতে আমার টোটাল কত সময় লাগবে? সো দ্য ফেচিং টাইম that will be equal to 5 into 5 nanosecond
তো দ্যাট মিনস 25 ন্যানোসেকেন্ড, ইট ইজ নট ম্যাটার অফ জোক। ন্যানোসেকেন্ড যদিও ভীষণ 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 কম, কিন্তু যখন লক্ষ লক্ষ ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে তখন ওই ছোট্ট একটা ফ্র্যাকশন অফ ন্যানোসেকেন্ড ওই লক্ষ লক্ষ এই নাম্বার অফ ইনস্ট্রাকশন দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা কিন্তু একটা রিমার্কেবল অ্যামাউন্ট অফ টাইম কিন্তু নষ্ট হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য টাইম টেকেন ফর ফেচিং অ্যান ইনস্ট্রাকশন। তারপরে তো এক্সিকিউশন আছে, ছেড়ে দে, এক্সিকিউশনের টাইম তো আমি কমাতে পারবো না, সুতরাং এটাকে নিয়ে ভেবে লাভ নেই। এইবার করা হলো কি, যখন এই আর্কিটেকচার গুলো এলো, মানে প্রথম যখন কম্পিউটার এরকম ভাবে এক্সিকিউশন শুরু হচ্ছে, তখন বলা হলো একটা কাজ করা যায়, একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনের মধ্যে আমি 3টে কি 4টে ঘর করে দিলাম, এটার মধ্যে একটা ইনস্ট্রাকশন রাখা হলো, এটার মধ্যে আরেকটা রাখা হলো, এটার মধ্যে আরেকটা, এটার মধ্যে আরেকটা, 4টে ইনস্ট্রাকশন সাপোজ একটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে এই 4টে ইনস্ট্রাকশনকে যদি আমি ফেচ করি, একসাথেই ফেচ হবে। তার মানে আমার 4টে ইনস্ট্রাকশন ফেচ করতে 5 ন্যানোসেকেন্ডই লাগলো, whereas আমি যদি ইন্ডিভিজুয়ালি ফেচ করতাম, I need 4 into 5, মানে 20 nanosecond. So we can save 15 nanosecond. It is not I mean, a very part. It's a huge amount of energy we can save. তাহলে এটা কি করে সম্ভব? এটা তখনই সম্ভব যখন একটা ইনস্ট্রাকশনের মধ্যে অনেকগুলো ইনস্ট্রাকশনকে দিয়ে আমি যদি সেটাকে এনকোড করে দিই, ঠিক আছে? এন্ড দ্যাট ইজ দ্য রিজন অফ এনকোডিং। এনকোডিং কেন করা হয়? এনকোডিং করা হয় অনেকটা বড় জিনিসকে ছোট করে লেখার জন্য। আমরা বেসিক্যালি এনকোডিং সিস্টেমটাকে ইউজ করি। সো ইউজিং দিস এনকোডিং আমরা কি করলাম, এটাকে কিন্তু ছোট করে দিলাম। যেই এটাকে ছোট করে দিলাম, তাহলে কিন্তু আমার ফেচিং টাইম কিন্তু কি হলো, অনেকটা সেভ হয়ে গেল। এই যে একটার মধ্যে অনেকগুলো ইনস্ট্রাকশনকে জুড়ে দিচ্ছি বা কি বলে এমবেড করছি, দ্যাট ইনস্ট্রাকশন স্টাইল আর টেকনিক ইজ নোন অ্যাজ দ্য সিস্ক আর্কিটেকচার। বিকজ একটা ইনস্ট্রাকশনের মধ্যে whenever I mean embed lot of instruction, so that instruction should be very complex, and that is why the architecture is known as the CISC architecture, complicated instruction set architecture. Now কমপ্লিকেটেড ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারের ক্ষেত্রে যেটা দেখা গেল, প্রথমে একটা দুটো তিনটে এরকম করতে করতে একটা ইনস্ট্রাকশনের মধ্যে প্রায় 300-350 ইনস্ট্রাকশনকে একসঙ্গে এমবেড করে দেওয়া হতো। এতে সুবিধা কি হলো? হ্যাঁ, ডেফিনেটলি উই ক্যান সেভ the time for fetching, or rather we can tell that we can save the fetching time. But the main problem is যখন 300টা ইনস্ট্রাকশন একটার মধ্যে ঢুকে গেল, তখন কিন্তু তার এনকোডিং টেকনিক ইজ হিউজ টাফ, and definitely we need to decode the instruction. So automatically the decoding of instruction will be complex, and time taken for decoding will be more. So ultimately যে টাইমটা আমি সেভ করলাম এনকোড করে, সেই টাইমটার থেকে বেশি টাইম আমার নষ্ট হয়ে গেল ডিকোড করতে গিয়ে। সো আলটিমেটলি দ্যাট আর্কিটেকচার ইজ নট ভ্যালিড ফর এ লং পিরিয়ড অফ টাইম। তারপরে যেটা এলো, দ্যাট ইজ আ রিস্ক আর্কিটেকচার। সো হোয়াট ইজ আ রিস্ক আর্কিটেকচার? রিস্ক আর্কিটেকচার ইজ নাথিং বাট অ্যান আর্কিটেকচার which is consist of a limited number of instruction. এখানে একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে কতগুলো মাত্র ইনস্ট্রাকশন আমরা নিতে পারবো, খুব একটা বেশি ইনস্ট্রাকশন নেওয়া যাবে না। এইটাকে আমরা বলি ইনস্ট্রাকশন সেট। এই ইনস্ট্রাকশন সেট গুলো কিন্তু প্রত্যেকটা মেশিনের জন্য ডিফারেন্ট হতে পারে। আমি শুধু মেশিন বলবো না, আমি বেসিক্যালি আমরা সেই আর্কিটেকচার, যেমন i3 মেশিনের যা ইনস্ট্রাকশন সেট, i5 মেশিনের ইনস্ট্রাকশন সেট মে বি ডিফারেন্ট, i7 তো ডেফিনেটলি ডিফারেন্ট। ক্লিয়ার? তাহলে এই ইনস্ট্রাকশন সেট গুলোকেই আমরা বেসিক্যালি কি করি, ডিফারেন্ট ওরিয়েন্টেশনে আমরা এগুলোকে এক্সিকিউট করাই, বা সিকোয়েন্সিয়ালি খুব রিপিটিভলি যখন এগুলোকে এক্সিকিউট করাবো, তখন কিন্তু আমরা বেসিক্যালি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড যেটা আউটপুট আমাদের দরকার, আমরা কিন্তু সেই রিকোয়ার্ড আউটপুটটা কিন্তু পাবো। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য basic part of the RISC architecture. So reduce instruction set is the main target. Now von Neumann architecture basically emphasize করেছিল RISC architecture, এবং এখানে বলা হয়েছিল যে ধর একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, তাহলে আমি করলাম কি, এইটা হচ্ছে আমার একটা প্রসেসর, আর এইখানে হচ্ছে আমার প্রাইমারি মেমরি, দ্যাট ইজ র্যাম। এখান থেকে একটা ইনস্ট্রাকশনকে তুলে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে দেখা গেল ডিকোড করে যেটা বলছে অ্যাড R1 R2, অ্যাড R1
R2, ঠিক আছে? তাহলে যখন আমি বলছি অ্যাড R1 R2, তাহলে আমায় কি করতে হবে? প্রথম আমি ইনস্ট্রাকশনটাকে ফেচ করলাম, নেক্সট আমি কি করলাম? এই R1 টাকে ফেচ করলাম, ঠিক আছে? R1 ফেচ করার পর তারপরে আমি R2 কে ফেচ করলাম, একটা 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 করে ফেচ করতে হচ্ছে। এখানে আবার একটা সমস্যা হচ্ছে, একটা মেমোরি থেকে মোর দ্যান ওয়ান ডেটা সেম টাইম পালসে কিন্তু ফেচ করা যাবে না, তাকে ওয়েট করতে হবে। যেমন আমরা যদি বলি একটা ঘরের মধ্যে থাকে, তাদের দুজনকারই সেপারেট আলমারি আছে, কিন্তু প্রাইভেসির রিজনে যে একজন যখন আলমারি খুলবে তখন আরেকজন রুমের মধ্যে থাকতে পারবে না, আবার সেকেন্ড জন যখন আলমারি খুলবে তখন ফার্স্ট জন থাকতে পারবে না। তাহলে যদি এরকম সিস্টেম হয় এবং দুজনকারই যদি একটা সময় দেখা গেল যে দুজনকারই হয়তো খুব শর্ট টাইম ইন্টারভ্যালে দুজনকারই কিন্তু রিকোয়ার্ড হলে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট বার করার, তাহলে যতক্ষণ পর্যন্ত ফার্স্ট জন ডেটা বার করছে বা আলমারিতে কাজ করছে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড জন কিন্তু বাইরে ওয়েট করবে, তারপরে ফার্স্ট জনের হয়ে গেলে তবে কিন্তু সেকেন্ড জন কিন্তু ডেটা বার করতে পারবে। এটাকে কি করে ওভারকাম করা যায়? যে রুমটার মধ্যে আলমারিটা আছে, আমি যদি রুমটার মধ্যে একটা পার্টিশন করে দিই, তাহলে কি হবে? পার্টিশন যদি থাকে তাহলে একটা পার্টিশনে একজনকার আলমারি থাকলো, সেকেন্ড পার্টিশনে আরেকজনকার আলমারি থাকলো, তাহলে দুজনে প্যারালালি সেখান থেকে ডেটা নিতে পারবে বা আলমারি খুলে কাজ করতে পারবে। তাহলে এই যে কনসেপ্টটা, এটা মেমোরিতেও করা হয়, এইটাকে আমরা বলি ইন্টারলেসিং, ঠিক আছে? আমরা যখন মেমোরি পড়াবো তখন খুব ডিটেলে ঢুকবো, এটা ইন্টারলেসিং বলি আমরা এটাকে। এই টেকনিকটা পার্টলি এখানে অ্যাডপ্ট করা হলো। কিরকম? যখন এখান থেকে R1 ফেচ করা হলো, ডিস্টেন্স যত বেশি হবে ফেচিং টাইম উইল বি মোর, তারপরে আবার R2 কে ফেচ করা হলো, সো ইট উইল এগেইন টেক দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম, এন্ড দ্যাট ইজ ভেরি রিমার্কেবল অ্যামাউন্ট অফ টাইম। তাহলে যদি সেইটা হয় যে টাইমটা আমি ওয়েস্ট করছি ফর ফেচিং দ্য ডেটা, তাহলে ততক্ষণ পর্যন্ত প্রসেসর কিন্তু ওয়েট করতে হবে, কিছু করার নেই, সে কাজ করতে পারছে না। R1 ফেচ হয়ে গেছে, R2 ফেচ করতে সময় লাগছে, প্রসেসর ওয়েট করছে, কারণ এই ফেচিং টাইমে যতটা সময় সে নেবে সেই টাইমে অ্যাটলিস্ট 500টা ইনস্ট্রাকশন প্রসেসর এক্সিকিউট করে ফেলতে পারে, এত ফাস্ট প্রসেসর। তাহলে এইরকম ভাবে যদি কন্টিনিউয়াসলি টাইম ওয়েস্ট হয় তাহলে কিন্তু প্রসেসর এফিসিয়েন্সি কমে যাবে। এখন শুধু নামটাই সাফিসিয়েন্ট, থ্রুপুট এন্ড এফিসিয়েন্সি আমরা এগুলো পরে ডিফাইন করব কাকে বলে থ্রুপুট। এক কথায় বলতে গেলে প্রসেসর এফিসিয়েন্সি কমে যাবে। এফিসিয়েন্সি কমে যাওয়া মানে যতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারতো এক সেকেন্ডে, তার থেকে অনেক কম ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে এক সেকেন্ডে, তার মানে এফিসিয়েন্সি কমে গেল। তাহলে এইটা হচ্ছে সমস্যা। ভন নিউম্যান আর্কিটেকচার কি বললো? ভন নিউম্যান আর্কিটেকচার বললো আগে যখন সিস্ক আর্কিটেকচার ছিল তখন ডেটা একটা মেমোরির মধ্যে থাকতো, আর কি বললে ইনস্ট্রাকশন আর একটা মেমোরির মধ্যে রাখা হতো। ভন নিউম্যান বললো যদি এটা হয় এখানে একটা সিনক্রোনাইজেশনাল এরার আসতে আরম্ভ করে। সিনক্রোনাইজেশনাল এরার মানে হচ্ছে এখান থেকে হয়তো ডেটা ফেচ করলো, এবার এই ডেটাটা যদি একসঙ্গে বা মানে ওই টাইমের মধ্যে ফেচ না হয় তাহলে কিন্তু আলটিমেটলি সেই ওয়েট করা, এন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য সিনক্রোনাইজেশন এরার। আমি একটা বলে দিই ছোট্ট উদাহরণ, দেখবি ক্যামেরাতে ভীষণ সিনক্রোনাইজেশন এরার আছে। কিরকম? যখন শাটারটা ওপেন হলো তখন ফ্ল্যাশটা হলো না, এবার শাটারটা বন্ধ হলো তখন ফ্ল্যাশটা হলো, তাহলে কি হবে? আলটিমেটলি আমার ছবিটা উঠবে না, ছবিটা কিন্তু অন্ধকার হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা বলি সিনক্রোনাইজেশনাল এরার। সিনক্রোনাইজেশনাল এরার মানে যে সময় যেটা করার দরকার সেই সময় সেটা করতে হবে। তাহলে এখানে দুটো যদি আলাদা মেমোরি হয় তাহলে কিন্তু সেখান থেকে ডেটা ফেচ করা ডিফিকাল্ট। ভন নিউম্যান আর্কিটেকচারে বলা হলো ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন শুড বি স্টোর ইন দ্য সেম মেমোরি লোকেশন, ঠিক আছে? এইটার পরেই কিন্তু IAS আর্কিটেকচারটা এলো। আমরা আগের দিন যে আর্কিটেকচারটা ছবি এঁকেছিলাম, দ্যাট আর্কিটেকচার অ্যাকচুয়ালি বেসড অন দ্য ভন নিউম্যান আর্কিটেকচার, এবং সেখানে একটাই মেমোরি কিন্তু দেখানো আছে ডিউ টু দিস রিজন, বিকজ অ্যাকর্ডিং টু ভন নিউম্যান আর্কিটেকচার it is very clear cut defined that data and instruction should be stored in the same memory, clear? কিন্তু দেখা গেল ডেটা ইনস্ট্রাকশন সেম জায়গায় স্টোর থাকলে বিপদ ঘটলো, যেটা হচ্ছে এই ডিস্টেন্স থেকে নিয়ে আসা, এতটা দূর থেকে, তখন এটাকে আমরা বলি বটলনেক অফ দ্য ভন নিউম্যান আর্কিটেকচার। বললো হাউ উই ক্যান ওভারকাম দিস বটলনেক? তখন আমরা করলাম কি, প্রসেসর এবং র্যামের মাঝে আর একটা থার্ড মেমোরিকে আমরা জুড়ে দিলাম। Basically, that memory is very near to the processor, and the data transmission speed of this memory unit is almost same as the processing speed. Almost, exactly not, but almost same. এইটাকে আমরা বলি it's a buffer memory, and that buffer memory is nothing but a cache memory. Clear?
So cache memory is the process to overcome the bottleneck of the von Neumann architecture. ক্লিয়ার? তাহলে এই যে বটলনেকটা থাকে সেটাকে আমরা ওভারকাম করি এরকম ভাবে। এরপরে সমস্যা কি হলো, একটু আগে বললাম ডেটা ইনস্ট্রাকশন দুটোকে একই মেমোরিতে রাখতে হবে, এটা ভন নিউম্যান বলে দিয়েছে, সুতরাং আমরা তার এগেইনস্টে যেতে পারি না। সমস্যা হচ্ছে যখন ডেটা ফেচ করছে তখন ইনস্ট্রাকশন ফেচ করা যাবে না, যখন ইনস্ট্রাকশন ফেচ করছে তখন ইনস্ট্রাকশন করা যাবে না, বা যখন একটা R1 ফেচ হয়েছে তখন R2 ফেচ করা যাবে না, বিকজ একটা মেমোরি থেকে একটাই যেতে যাবে। এই সমস্যাটার জন্য যেটা করা হলো সেটা হচ্ছে এই মেমোরিটাকে স্প্লিট করে দেওয়া হলো। অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি ক্যাশ মেমোরি। প্রথম যে ক্যাশটা এসেছিল সেটাকে আমরা বলি L1 ক্যাশ, ঠিক আছে? L1 ক্যাশ একটাই ক্যাশ মেমোরি থাকতো এবং সেটা প্রসেসরের ভেতরে থাকতো, এবং যে কারণে বেশ কিছু অসুবিধা হচ্ছিল, সেগুলো এত জানার দরকার নেই এখন। তারপরে যেটা হলো সেটা হচ্ছে এটাকে একটু মডিফাই করা হলো, দিয়ে যেটা তৈরি করা হলো দ্যাট ইজ নোন অ্যাজ দ্য L2 ক্যাশ, ঠিক আছে? প্রথম L ছিল, তারপরে এলো L2 ক্যাশ। নাও হোয়াট ইজ L2 ক্যাশ? L2 ক্যাশকে যেটা করা হলো প্রসেসরের চিপ থেকে বার করা হলো, কিন্তু এটা এমবেডেড, এটা কিন্তু ওই প্রসেসর মাইক্রোপ্রসেসর চিপের মধ্যেই আছে, কিন্তু এক্স্যাক্টলি ALU রেজিস্টার যেখানে থাকে তার থেকে বার করে আনা হয়েছিল L2 ক্যাশ, ক্লিয়ার? এবং অবশ্যই যেটা মেমোরির সাইজও বাড়ানো হয়েছিল, কারণ ক্যাশ মেমোরির সাইজ যত বেটার বড় হবে তত কিন্তু আমাদের সুবিধা, আমরা পরে দেখবো সেটা কেন সুবিধা। তারপরে যেটা করা হলো সেটা হচ্ছে এই ইন্টারলেসিং, যেটা একটু আগে বললাম, এই ইন্টারলেসিং প্রপার্টিটাকে ইনকর্পোরেট করার জন্য ক্যাশটাকে ভেঙে দেওয়া হলো দুটো টুকরে। এই একটা টুকরোর মধ্যে শুধু ইনস্ট্রাকশন গুলো থাকবে, আবার একটা টুকরোর মধ্যে কিন্তু কেবলমাত্র আমার ইয়েগুলো থাকবে, ডেটা গুলো থাকবে। লোক যেখান থেকে ভন নিউম্যান শুরু করেছিল সেখানেই কিন্তু ব্যাক করলাম, বাট প্রসেস ইজ লিটল বিট ডিফারেন্ট। বিফোর ভন নিউম্যান আর্কিটেকচার র্যামটাকে আমরা দুটো ভাগে ভাগ করতাম, এখানে কিন্তু ক্যাশটাকে দুটো ভাগে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য স্প্লিটেড ক্যাশ এন্ড দ্যাট ইজ L3 ক্যাশ। এখন সমস্ত প্রসেসরের মধ্যেই কিন্তু L3 ক্যাশ থাকে, এবং দ্যাট মেমোরি ইজ এক্সটেন্ডেড আপ টু 2 or 3 MB, তার থেকে বেশি হয় না কিন্তু। মানে i3, i5, i7 এগুলো জেনারেশন ওয়াইজ হয়তো দেখা গেছে কিছুটা হলে MB তে ক্যাশ মেমোরি বেড়েছে, স্টিল দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ মেমোরি হার্ডলি 3, 4, 5 এরকম হয়তো MB, খুব কম থাকে, কারণ এটা বিভৎস কস্টলি। তাহলে এই হচ্ছে বেসিক্যালি ক্যাশ মেমোরি, ক্লিয়ার? তাহলে এই ক্যাশ মেমোরিটা কিন্তু এর মধ্যে থাকে। এইবার আমার প্রশ্ন, আমরা যেখানে থেকে শুরু করেছিলাম সেখানে ব্যাক করলাম, যদি ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা যদি অনেকগুলো অ্যাড্রেসকে মেনশন করতে আরম্ভ করি, তাহলে সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে একটা সময় আসবে এটা ওভারফ্লো করতে আরম্ভ করবে। আমরা বলেছিলাম আমাদের র্যামটা তিনটে, খুব খুব সুপারফিশিয়ালি বলে তিনটে পার্টে ভাগ করে নেওয়া হয়। ফার্স্ট পার্ট যেটাকে বলি সেটা প্রোগ্রাম আর ইনস্ট্রাকশন এখানে থাকে, এখানে অপারেন্ড আর ডেটা থাকে, আর এইখানে থেকে স্ট্যাক, এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাক। যখন আমরা কোনো এক্সিকিউশন করি তখন বেসিক্যালি এই স্ট্যাকের মধ্যে ডেটাগুলো স্টোর থাকে। ইন্টেল যে আর্কিটেকচারটা বলছে, ইন্টেল আর্কিটেকচার কিন্তু পুরোটাই স্ট্যাক বেস আর্কিটেকচার। এখানে কি হয়, স্ট্যাক বেস আর্কিটেকচারের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে পুশ এবং পপ, এই দুটো অপারেশনের মারফতই কিন্তু অপারেশন গুলো মানে সবকিছু এক্সিকিউট করতে আরম্ভ করে। তার মানে পুশ মানে হচ্ছে কোনো ডেটাকে ইনসার্ট করছি ইনটু দ্য স্ট্যাক। স্ট্যাক মানে এক কথায় বলে দিই এটা হচ্ছে একটা অ্যারে, সিম্পল একটা অ্যারে হিসেবে ভাব, একটা ডেটা মেমোরি স্টোরেজ ইউনিট, সেখানে আমি ডেটাকে স্টোর করে রাখতে পারি বা সেখান থেকে ডেটাকে বার করে নিতে পারি। স্টোর করাকে বলি পুশ, বার করে নেওয়াকে বলি পপ। তাহলে পুশ কিংবা পপ অপারেশন দুটো পারফর্ম করা যায়। এখানে সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, এই স্ট্যাক বেস আর্কিটেকচারে আমাদের কিন্তু কোনো রকম ইয়ে করতে লাগে না, কি বলে তোর অ্যাড্রেস মেনশন করতে লাগে না, ঠিক আছে? স্ট্যাকের ক্ষেত্রে যেটা হয়, ধর একটা স্ট্যাক আছে, এই স্ট্যাকের মধ্যে আমি বলেছি 2 আছে, 5 আছে, তারপর প্লাস আছে। আর স্ট্যাকের নিয়ম হচ্ছে স্ট্যাক টপ, এটা তার বটম, স্ট্যাক টপ মানে লাস্ট যে এলিমেন্টে ইনসার্ট হয়েছে স্ট্যাক টপটা সেখানে থাকবে। তাহলে আমার প্রথমে 2 ইনসার্ট হয়েছে, তারপর 5 ইনসার্ট হয়েছে, তারপর প্লাস ইনসার্ট হয়েছে। যখনই অপারেটরও পাবে সঙ্গে সঙ্গে কি হবে, অপারেটরটাকে তো পপ করবি, পপ করে মানে বার করে নিয়ে এলো, প্লাস তারপরে আরো দুটো অপারেন্টকে পপ করবে, তাহলে 5 কে পপ করলো, 2 কে পপ করলো, করে প্লাস মানে এই দুটোর উপর অ্যাডিশন অপারেশন পারফর্ম হবে। যখন এটা বেরোলো তখন স্ট্যাক টপ এখানে এলো, আবার যখন 5 বেরোলো স্ট্যাক টপ এখানে এলো, আবার যখন 2 বেরিয়ে গেল স্ট্যাক টপ এখানে চলে এলো। এইবার 5 + 2 অ্যাড করলো, 7 হলো, 7 থেকে কিন্তু আবার তখন কেউ স্ট্যাক টপটাকে 1 ইনক্রিমেন্ট করে এখানে নিয়ে আসবে, দিয়ে এগুলোকে সব উড়িয়ে দিয়ে এখানে 7 ইনসার্টেড হবে। তাহলে এইটা অপারেশনটা পারফর্ম করে নিল। এইরকম ভাবে যদি অপারেশন গুলো হয় তাহলে কিন্তু এখানে কোনো রকম অ্যাড্রেস মেনশন করতে লাগে না।
আর যত কম অ্যাড্রেস মেনশন করা হবে তত কিন্তু প্রসেস অনেক বেশি ফাস্টার হবে। আমরা যদি বলি ধরে নিই আমরা এরকম একটা অপারেশন নিচ্ছি x ইকুয়াল টু a প্লাস বি ইন্টু সি প্লাস ডি। ধরে নিই আমরা এরকম একটা ইনস্ট্রাকশন আছে, এইটাকে আমরা স্ট্যাক বেস আর্কিটেকচারে করতে চাইছি। এইখানে আরো একটা জিনিস বলে দিই, স্ট্যাক বেস আর্কিটেকচারে কোনো অপারেশন পারফর্ম করতে গেলে আমাদের কিন্তু এটাকে রিভার্স পুলিশ নোটেশনে এক্সপ্রেস করতে হয়, মানে যেটাকে আমরা বলি পোস্ট ফিক্স এক্সপ্রেশন। পোস্ট ফিক্স মানে হচ্ছে যে অপারেটরটা সবসময় অপারেন্ডের পরে যাবে। তার মানে এটাকে যদি লিখি কিরকম ভাবে লিখবো, এ বি প্লাস এটা, আর সিডি একইভাবে সি ডি প্লাস। এবার কি হচ্ছে, এই দুটোকে পুরোটাকে যেহেতু গুণ করতে হচ্ছে সেজন্য এরপরে থাকবে স্টার। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য পোস্ট ফিক্স এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে প্রথম কি করা হয়, এটাকে পোস্ট ফিক্সে কনভার্ট করা হয়। ওই জন্যে আমাদের যত প্রোগ্রামিং আমরা করি মেশিনে, সমস্ত অপারেশন কিন্তু আগে হয় পোস্ট ফিক্স নয় প্রিফিক্স, ডিপেন্ডিং অন দ্য কম্পিউটার আর্কিটেকচার। এটা কিন্তু চেঞ্জ করে নেওয়া হয়, কারণ এখানে দুটো সুবিধা আছে। প্রথম সুবিধা হচ্ছে এখানে কোনো ব্র্যাকেট দরকার লাগে না, ঠিক আছে, এবং এখানে অপারেটর প্রিসিডেন্স নিয়ে কিন্তু আর ফার্দার কোনো রকম চিন্তা থাকে না। সো ডিউ টু দিস টু রিজন অ্যাকচুয়ালি এটাকে প্রিফিক্স অথবা পোস্ট ফিক্সে কনভার্ট করা হয়। সো আফটার কনভার্সন অফ দ্য এক্সপ্রেশন ইনটু পোস্ট ফিক্স, তারপর কিরকম হবে, আমরা যেটা করব, প্রথম করব পুশ এ। তাহলে যদি আমরা পুশ এ করি তাহলে স্ট্যাক টপের মধ্যে কি যাচ্ছে, এ যাচ্ছে। আমরা স্ট্যাক টপকে টি ও এস বলছি, এর মধ্যে আমরা এ কে পুশ করলাম। দেখ এখানে আমার এ আছে, এ আছে। তারপর আমরা কি করছি, পুশ বি। তাহলে স্ট্যাক টপের মধ্যে আমরা পুশ করছি বি কে। তেমন আমার স্ট্যাকটা কিরকম আসছে, প্রথমে আমি এ পুশ করলাম, তারপরে বি পুশ করেছি, ঠিক আছে। তারপরে আমরা কি করছি, এরপরে আমরা একটা অপারেটর পাচ্ছি। যেই অপারেটর পাবো সঙ্গে সঙ্গে আমরা কি করব, এই দুটোকে পপ করব। তাহলে পপ করলাম, এবার অপারেটরের সঙ্গে এই দুটো অপারেট করব, করলে কি আসবে, এ প্লাস বি। তাহলে এর পরে যেটা করব আমরা সেটা হচ্ছে পুশ করব সাপোজ, আচ্ছা পুশ না, আমরা এটাকে অ্যাড লিখছি। অ্যাড করছি কাকে, অ্যাড করছি এ আর বি কে। তাহলে এখানে যেটা করব সেটা হচ্ছে স্ট্যাক টপ, এখানে থাকবে এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এটা বেসিক্যালি আমি একটা অ্যাড অপারেশন করলাম। অবভিয়াসলি এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু করার পর এটাকে তার মানে এই দুটোকে যখন পপ করলাম তখন এটা ফাঁকা হয়ে গেল। এবার এ প্লাস বি কে এইখানে পুশ করলাম, তাহলে এটা হচ্ছে এখন এ প্লাস বি। স্ট্যাক টপ এবার এখানে আছে। এবারে আমরা কি করব, এবার সি কে পুশ করব। তাহলে এখানে করছি পুশ সি। তাহলে পুশ সি মানে এখানে বি এর উপর ওভাররাইট হবে সি, কারণ বি আর লাগবে না, এখানে এ প্লাস বি ঢুকে গেছে। তাহলে এবারে এখানে পুশ হলো সি, ঠিক আছে। সি পুশ হওয়ার পর তারপর আবার পুশ হচ্ছে, এখানে টিওএস, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে সি। এরপরে হচ্ছে পুশ আমরা দিচ্ছি ডি কে। তাহলে ডি যদি হয় তাহলে টিওএস হচ্ছে ডি। তাহলে এখানে কি হলো, সি তারপরে ডি এলো। তারপরে আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু তারপরে আবার একটা প্লাস অপারেটর পাচ্ছি। যেই প্লাস পাবো তার মানে এখানে কিন্তু আবার অ্যাড করব। অ্যাড মানে আবার এই দুটো পপ হয়ে গেল, হয়ে গিয়ে কি হবে, সি আর ডি কে অ্যাড করলাম। তাহলে স্ট্যাক টপের মধ্যে এবারে সি প্লাস ডি গেল। তার মানে কি এটা বেরিয়ে গেল। তারপরে আমরা কি করব, এইখানে সি প্লাস ডি করলাম, এটা কিছু থাকবে না, হলো। নেক্সট আমি কি পাচ্ছি, নেক্সট আমি পাচ্ছি মাল্টিপ্লিকেশন। যেই মাল্টিপ্লিকেশন পাচ্ছি সঙ্গে সঙ্গে দুটো অপারেন্টকে খুঁজবে। দেখ এই একটা অপারেন্ট, এই একটা অপারেন্ট। তাহলে এরপরে যখনই থাকবে তখন কিন্তু এরা মাল্টিপ্লাই করবে কাকে কাকে, আমাদের যে দুটো ইয়ে আছে, মানে সি আর ডি যেহেতু পরপর আছে, সুতরাং এখানে যেটা হবে স্ট্যাক টপে সি ইন্টু ডি মাল্টিপ্লাই হলো। হয়ে পর এই সব দুটোই বেরিয়ে গেছে, কিন্তু যে এইখানে এবার ঢুকলো সি ইন্টু ডি, এই সি ইন্টু ডি বলছি, এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি হয়ে এখানে কিন্তু আবার পুশ হলো, ঠিক আছে। এবং লাস্টে আমরা কি করছি, এখানে পপ করছি এক্স কে, ঠিক আছে। কেন এক্স এ পপ করছি, তার কারণ আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে এম, আচ্ছা এটা 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 নয়, আমি একটুখানি গন্ডগোল করছি, এটা হচ্ছে এ প্লাস বি। আচ্ছা নেক্সট আমরা এখানে কি করছি, পপ করছি কাকে, এই যে ভেরিয়েবলটা আমি পেলাম সেটাকে কিন্তু আমাকে
মেমোরিতে রাইট ব্যাক করতে হবে। মেমোরির রাইট ব্যাকটাকে আমরা এরকম ভাবে লিখি, এটা হচ্ছে আমার টিওএস, মানে লাস্ট যাকে পয়েন্টিং খাতাটা একটুখানি নামান। লাস্ট যেটাকে পয়েন্টিং করেছে সেইটাকে লাস্ট এখানে মেমোরি অফ এক্স এর মধ্যে আমি পুশ করে দিচ্ছি। তাহলে এটা করলে পুরো অপারেশনটা পারফর্ম করা কমপ্লিট হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্যাক বেস আর্কিটেকচার। বেশ কিছু অ্যাডভান্টেজ আছে স্ট্যাক বেস আর্কিটেকচারের। সব থেকে বড় অ্যাডভান্টেজটা কি? সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই আর্কিটেকচারের ক্ষেত্রে যেহেতু আমাদের কোনো অ্যাড্রেস মেনশন করতে লাগে না, সুতরাং প্রসেস কিন্তু অনেক বেশি ফাস্টার থাকে, ফাস্ট। আর সেকেন্ডলি কি হয়? সেকেন্ডলি যেটা হয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু মেমোরি কনজাম্পশন ভীষণভাবে কম হয়। ঠিক আছে, শুধুমাত্র একটা স্ট্যাক হলেই পুরোটা অপারেট হয়ে যায়, রেজিস্টার ইনভলভমেন্ট অনেক কমে যায়, যার জন্য স্ট্যাক বেস আর্কিটেকচার এতটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমরা নেক্সট একটা পাঠিয়ে দেবো। এই রে এইটুকু ঠিক আছে পাঠাবো, এবং নোংরা হয়ে যাচ্ছে। ঠিক আছে পাঠিয়ে দেবো, কিন্তু খুব মানে হ্যাপাজার্ড লেখাটা। আমি স্যার বুঝে গেছি স্যার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাঠিয়ে দেবো। আচ্ছা, লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে আমরা এরপরে যেটা ঢুকবো সেটা হচ্ছে যে অ্যাড্রেসিং মোড। আমরা এতদিন পর্যন্ত বলছিলাম, আমি পুরো অ্যাড্রেসিং মোড আগে বলবো না, বললে 11টা বেজে যাবে। অ্যাড্রেসিং মোড বলতে বেসিক্যালি আমরা যেটা মিন করি সেটা হচ্ছে এই যে আমরা বলছি যে একটা ইনস্ট্রাকশন আমরা যখন লিখছি তখন কি কি থাকে? অপারেন্ড থাকে, অপকোড থাকে, আর একটা হচ্ছে মোড বলে একটা পার্ট থাকে। এই মোড হচ্ছে বেসিক্যালি অ্যাড্রেস মোড। ঠিক আছে, অ্যাড্রেস মোডে কি হয়? অ্যাড্রেস মোড বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে অ্যাড্রেসিং যখন আমরা করছি যে কোনো ক্ষেত্রে, মানে আমরা যখন ইয়ে করছি, এই যে অপারেন্ড গুলোকে আমরা ফেচ করি, অপারেন্ড আমরা মানে কম্পিউটার যখন ফেচ করে কোথা থেকে খুঁজবে অপারেন্টটা আছে কোথায়, এটা এত বড় মেমোরি, সেখান থেকে ডেটা খুঁজে বার করা প্রচন্ড টিডিয়াস টাস্ক। তাহলে সেই জায়গা থেকে মেমোরিকে যদি আমাকে বার করতে হয় তাহলে তার জন্য কিন্তু একটা স্পেসিফিক কোনো লোকেশন জানতে লাগবে। যদি আমার জানা না থাকে তাহলে কিন্তু আমি কোনোদিনই খুঁজে পাবো না, এত ভাস্ট মেমোরি থাকে। তাহলে যখন ইনস্ট্রাকশন গুলো ডিকোড করা হয়, ডিকোড করার পর মোড যে পার্টটা থাকে, মোড পার্টটা দেখে বোঝা যাবে যে এক্স্যাক্টলি অপারেন্ড এবং অপারেটর কোন লোকেশনে স্টোর করা আছে বা কিভাবে আমি খুঁজে বার করব। এখন সেই রকম ভাবেই বেসিক্যালি কিন্তু এটাকে খুঁজে বার করা হয়। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য অপারেশন। ক্লিয়ার? আই মিন কি বলে মোড। ঠিক আছে, তাহলে মোডটা কি ডিফাইন করে? মোড হচ্ছে বেসিক্যালি অ্যাড্রেসিং মোড, যেখানে অপারেন্ড বা ইয়েকে ডিফাইন করে, আই মিন কোথায় আছে কিভাবে আছে সেটাকে দেখে, সেইটাকে আমরা বলছি মোড অফ দ্য ইনস্ট্রাকশন। ক্লিয়ার? তো এখানে নানা রকম মোড হয়, একটা ইমপ্লয়েড অ্যাড্রেসিং মোড হয়, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড হয়, অফসেট অ্যাড্রেসিং মোড হয়, ইনডাইরেক্ট রেজিস্টার অ্যাড্রেসিং হয়, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হয়, শুধু রেজিস্টার অ্যাড্রেসিং মোড হয়। ঠিক আছে, এরকম অনেকগুলো অ্যাড্রেসিং মোড হয়। তার মধ্যে 7টা মোড কিন্তু আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই 7টা অ্যাড্রেসিং মোড আমরা নেক্সট দিন শুরু করবো। ঠিক আছে, তাহলে এই 7টা অ্যাড্রেসিং মোড আমাদের কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং এই 4টা মোড থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হয় যে অ্যাড্রেসিং মোড অফ দ্য ইনস্ট্রাকশন বলে আমি এই 7টা মোডকে ছবি এঁকে কিন্তু ড্র করতে হয় যে কিভাবে অ্যাড্রেসিং গুলো থাকবে। তো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাড্রেসিং মোড। আমরা নেক্সট দিন কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড একদম অ্যাড্রেসিং মোডে ঢুকে যাবো, আর কিন্তু কোনো প্রিফেট কিছু বলবো না। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, আমি চেষ্টা করছি কাল পরশুর মধ্যে আমি একটা ওই কি বলে রিস্ক আর্কিটেকচার এবং সিস্ক আর্কিটেকচার, ভন নিউম্যান আর্কিটেকচার, এইগুলো একটা ছোট্ট নোট একটা হয়তো আমি পাঠাবো। রিস্ক আর্কিটেকচার সিস্ক আর্কিটেকচার যেটা পাঠাবো সেটা একটু বড় নোট হয়তো থাকবে, এবং সেখানটা পড়ে হয়তো বেশ কিছু জায়গায় একটু প্রবলেম হতে পারে। যেখানগুলো প্রবলেম হবে আমি সেইগুলো কিন্তু ক্লিয়ার করে দেবো। সবাইকে বলছি নোটটা কিন্তু পুরোটা পড়বি, নোটটা কিন্তু রেখে দেওয়ার জন্য দেবো না। ঠিক আছে, আমি হয়তো 2-1 দিনের মধ্যে নোটটা পাঠাবো, নোটটা কিন্তু পুরোটা একবার পড়ে নিবি। আচ্ছা, আর যে প্রবলেমটা দেওয়া ছিল সেই প্রবলেমটা কিন্তু সলভ করে পাঠাবি। আমরা কিন্তু ডিজিটালের দিন কিন্তু আরো দুটো প্রবলেম, মানে সবকটা থেকে সবকটা কনভার্সন কিন্তু আমরা করবো। এখন কিন্তু ফ্লিপটপ থেকে নর্মাল বাচ্চাদের মতন কোশ্চেন কিন্তু আর দেওয়া হয় না, এখন কিন্তু সব এই কনভার্সন গুলোই দেওয়া হয়, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, এই কনভার্সন গুলোই দেওয়া হয়। ঠিক আছে, আর দেখ আমি ওটা ছবি তুলে পাঠিয়ে দিয়েছি, ওইটা দেখে করবি তাহলে আর ভুল হবে না। আর ওখান থেকেই ইয়ে করবি, কি বলে, ওটা দেখে যখন করবি খেয়াল করবি যে স্টেপ গুলো আমি মেনটেন করছি কিনা, আর একটা দেখলেই সবকটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর যেটা আজকে দিয়েছিলাম সেটা করে পাঠাবি আমাকে। আচ্ছা স্যার। ওকে।
ফাইন, ছাড়লাম। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। ওকে স্যার, গুড নাইট স্যার, গুড নাইট এভরিওয়ান। অর্ঘ, হ্যালো। হ্যাঁ বল। অর্ঘ, বললি না তো স্যারকে? তোর তো একটু না করা রান করে যায়, তুই আবার বলছিস যে এ ভাই তুই চুপ কর, তুই স্যারকে ওইটা বলতে গেছিস? পাগল নাকি? পাগল নাকি বলে? না না, আমি কাজ করে স্যার তো বলতে যে ঠিক আছে, আবার বলে আবার ঠিক বলে, তুই পাগল নাকি? এরকম কোনো মেসেজ এখন পর্যন্ত বাড়ায়নি, ঠিক আছে? আর যে কোনো জিনিসই রান করবে, তুই আছিস ভাই, তুই বাড়ি execute করবে শালা। হ্যাঁ বলছি অর্ঘ, ওটা যে বললি না স্যার? আমাদের Problem হলো? জিয়ার বাবা সামনে এই অর্ঘ মাইক অন করেন। অর্ঘ মাইক অন করে আছে, ও কথা বলছে না। হ্যালো অর্ঘ। বলছি স্যারকে সদানন্দ বললো যে ওটা ঠিক আছে, তারপরে আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টিও কোনো উত্তর দিল না। আমি একবার দেখতে হবে, কিন্তু আমার ভুল আছে মনে হলো স্যার, ঘুরতে বেড়ে যেটা করেছেন ওটা ভুল আছে। কোনটা কোনটা? ওই তো জেকে, তুই যেটা বললি জেকেতে? হ্যাঁ জেকেতে স্যার যেটা করিয়েছিল প্রথম দিনে। মানে জেকে থেকে জেকে তো? হ্যাঁ দেখবি লাস্টে কিউএন প্লাস ওয়ানটা যেটা আছে ওটা স্যার অন্যরকম করেছিল, মানে যেটা প্রথমে করেছিল সেটা অন্যরকম করেছিল, আর এটা দেখছি অন্যরকম আছে। আরে স্যার আজকে বাড়িতে ছিল না, ওই জন্য স্যার অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ নে কি সব কথা ভাই, এই যে সদানন্দ সব জায়গায় একই রকম। মার খাবি সদানন্দ, স্যারকে বলে ছুটিয়ে লাল করে দেবো, নোংরা বার করবো। তুই সদানন্দের ব্যাপার স্যাপারই আলাদা, লোকে ডাকছে পে করছে জিলে আপনার জিন্দেগি। জিলে আপনার জিন্দেগি। সিয়ার বাবা, তুমি কিছু খবর পাওনি কলেজে? আমি কি খবর পাবো? আমার কাছে কোনো খবর থাকে না। শোন, আমার কাছে কোনো আলতু ফালতু খবর থাকে না, সলিড কথা ভাই। ভালো খবর না না, আলতু ফালতু নয় তো, ভালো কাজের খবর। সার্টিফিকেট দেবে কলেজ থেকে। ও কি কিসের? তো জানিস না? ঠিক আছে জানতাম। এই অন্ধে কি ক্লাস করতে করতে ঘুমিয়ে গেছে নাকি? এই কুচের কথা বলছিস অর্ঘ? সারাদিন মেয়েটা কত পড়াশোনা করে। হ্যালো অর্ঘ, হ্যাঁ, কুইজের কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্রেশন করলাম তো, রেজিস্ট্রেশন করলাম তো। গুড জব, ভালো Good job. সার্টিফিকেটটা ভুলে খেয়ে নেবে। Good না job. তুই করিস নি? সার্টিফিকেট কাজে লাগে বলি তোরা করিস না, আমরা করবো আর কি। করে নি? এই বলে এই মেয়েটা তাহলে না ঢুকে বসে আছে, কিছু না কিছু বলতেও পারছি না, ভিডিও অন করতে পারছি না কিছু। আরে ঘুমিয়ে পড়েছে, সারাদিন ক্লাস করছে, ঘুমিয়ে পড়েছে, থাক না, সেটা বড় কথা নয়। বাবা আর কোনো কোনো তার কি ব্যাপার স্যাপার কিছু বলছে না, কি ব্যাপার বন্ধু? তার ব্যাপারে কি আছে রে? সারাদিন আমিও ঘুম পাচ্ছি, হ্যাঁ, এই। ঘুমিয়ে পড়বো। তোদের যেন ঘুম পাচ্ছে না, ভাবতে তুই সারা ওফ। তুমি ভাই সিয়ার মানুষ, চুপচাপ থাক। কাকে বলছি রে? মাইক অন করে আছে, এদিকে মেসেজ করছে, ভাবা যায় এরকম লেজেন্ড ছেলে? কি বলবো, থাক তাহলে তোরা ভালো। এদিকে বন্যা টন্যা হয়ে গেছে আমাদের এদিকে, ঠিক আছে? পারিস তো ত্রাণ তহবিলে কিছু জমা করে দিস। দাঁড়া ওর মা বাবা আমার মনে হয়েছে তুই তো আবার মানে কি একবারে কোথায় থাকি? ওকে রাখছি আমি। হ্যাঁ সেই রাখো, আর কি করা যাবে? তাহলে এই নিয়ে মেনে নিতে হবে, এই নিয়ে এগিয়ে যেতে হবে। হ্যাঁ কুইজ কর তারা, ভালো। তোরা করবি না? বলিস তোরা করবি না? তোরা করবি না? হ্যাঁ
না রে বলিস না, করতে মরে যাবে, এরপর আর বেঁচে থাকবো না সেটা এসব। কালকে সকালে একটা কথা বলবো বুঝলে, প্রণব, আজকে রাতে বলবো না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ভিডিওটা অন করবে না কেউ? হ্যাঁ অন করবে না? কেন দেখি ভিডিও অন করবি না? এই তো আমি অন করে বসে আছি ভাই, এই যে দেখতে পাচ্ছিস, এটা কালো লাগছে, দাঁড়া ল্যাপটপ তুলে ধরবো, ল্যাপটপ এরকম এই দেখ তুলে ধরেছি। ভাই তোর 70,000 টাকা ল্যাপটপ তোর তুলে ধরতে হবে কি? এমনি তোর মুখ উজ্জ্বল হয়ে যাবে। প্রণাম প্রণাম বৎস ভাই। দাঁড়া দাঁড়া, কোথায় আছিস? কোনো বল 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 বল। কিন্তু ভাই কি ভিডিও অন করে না, ভিডিও অন করে লাভ নেই তো, না, video কারণ on আমার করে- শুধু একটা ল্যাপটপ, তোদের এত কম না না। শুট করছে না, ভিডিও ধরছে না না। এখানে ওই পাঠিয়ে দে তো। করিস না। তোকে আমি ফোন করছি, আমি তোর ফোন আমার ফোন সবই স্যামসাং কোম্পানি, তোর তোর আমার দাম একই। হ্যাঁ ঠিক আছে। এই একেবারে আমার চ্যানেলে বৃষ্টি বৃষ্টি পড়ছে, এখন কোথায় যাচ্ছে? এই এই, কি বলে যে প্রণব তোর রাগ করিস বল। না। রাগের কি আছে? ওহ রাগের কি আছে ভাই, আমরা না লাগালে দুদিন পর ভুলেই যাবে, তখন আর মনে রাখবে যে সব কে এরকম ছিল এরকম। রাগ না না, রাগ করলে শরীরের ক্ষতি, রাগ করা যাবে না। এই এই বলছি তোর এই হেডফোনটা কোথা থেকে পেলি? আর কোথায় বাবা বল, নতুন একটা ফোন কিনেছি, নতুন একটা স্যামসাং এর ফোন কিনেছি, সেটাই ছিল। এই বলছি থালার আগেরটা লাগবে না তো? হ্যাঁ থালার আগেরটা লাগবে না তো? তুই আগেরটা এখনো আছে তোর কাছে? তুই বলি নষ্ট হয়ে গেছে। সিরিয়াসলি আর কি না, ইন্দুরে কেটে কুটে যা না তাই করে দিয়েছে। কোথায় দেখি, দেখা না। আচ্ছা দাঁড়া নিয়ে আসছি তোরা তো। নিয়ে আয়। কোথায় আবার ফেলে দিয়েছিস তাকে, সেখান থেকে আবার নিয়ে আসবি। একটা অন্য ভাষা করেছে। তাহলে নতুন লাগা যায়। এই প্রণব, হ্যাঁ এই দেখ, এই দেখ। এ বাবা কি করেছি আমার হেডফোনটা রে। এই, তুই বুঝতে পারছিস না যে হেডফোন থেকে কি বাজে গন্ধ ছাড়ছে, কিন্তু রে হেগে মুখে যা না তাই করে দিয়েছে, ভাড়া যায় না। ঠিকঠাক ভাবে ইউজ রাখিস নি তুই, ঠিক আছে? না, কম্পিউটারের ডেস্কে রাখা ছিল, বিশ্বাস কর, কম্পিউটারের ডেস্কের ভিতরে রাখা ছিল, ইউজ পর্যন্ত করিনি, যদি পোর্টটা খারাপ হয়ে যায় কিছু নেই। আচ্ছা, তাহলে কাটলো কি করে? ইন্দুরের বাচ্চারা কেটে দিয়ে চলে গেছে। ঠিক আছে ছাড়, আমার কাছে একটা চলে এসেছে, দেখি এটা করা যায় কিনা, না হলে এরপর আমাকে একটা কিনতে হবে তারের মাল। হ্যাঁ হ্যাঁ ওটা সেই সেই। আবার তো ওটাও দিই, ওটা আমার ইন্দুরটা খুব মাথা খারাপ। ভালো থাকতে পারে। ভাই এই একটাই আছে, আর চাস না। শোন না, আমাদের ইন্দুরটা দেখ কত সুন্দর সাইজ করে কেটেছে, দেখ। তো মাথাগুলো কোথায়, মাথাগুলো? মাথাগুলো কে জানি কোথায়, ধরা এক প্রান্ত কোথায় একটা আছে। হুম। ওটা এটা দিবি, এটা দিয়ে কাটা করি দেবো। মানে এক স্তর একদম। গিটারের তার কিনেছিস? হ্যাঁ কাল যাবো, কাল লকডাউন উঠবে, কাল যাবো। হ্যাঁ কেপো তার- কোথা থেকে কিনবো একটা? হ্যাঁ হ্যাঁ কেপো কটা কেবল লাগবে বল? একটা গিটারে একটা কেবল কাজ ইউজ হয়, দুটো হয় না। যাচ্ছে তো কবে বল? কালকে নিয়ে এসে পরশু দিন কিন্তু ট্রায়াল মার। হ্যাঁ কালকে রাতে একবার ট্রায়াল মেরে দেবো। কালকে রাতে হবে? দেখছি, তারপর গানটাকে ফোন করতে হবে। কালকে পাইথনের ক্লাস আছে তো আবার। হ্যাঁ পাইথন সে তো সকালে আছে। তো আছে তো, হ্যাঁ অর্ঘমল বেরিয়ে গেছে। ও বাবা, কখন বেরিয়ে গেছো? আচ্ছা কালকে তাহলে দেখবো। আর হ্যাঁ রনিদা ফোন করছিল তোকে? কালকে না তো, আমাকে ফোন করে গেছে। এই চন্দনকে ফোন ফোন করেছিল। করছিল? চন্দনকে কাকে? ফোন করেছিল, চন্দনকে। কেন? এই চন্দনকে ফোন করে বলছে, বলে দেখো তোমরা তো আমার গিটারটা নিয়ে রেখে দিয়েছো, গিটারে টিউনিং করতে দিয়েছিলাম, তো ওটা লোকের গিটার, ওকে দিতে হবে। বলে আমি কি করবো এখন? তো ওকে চন্দনকে ফোন করেছিল, চন্দন বললো দেখুন দাদা আমি তো কিছু জানি না,
ওটা সদানন্দ জানে। এই সদানন্দ ওকে বাড়িতে শোন, তুই আর আমি যেদিন ছেড়েছিলাম ওকে বলা হয়েছিল যে দেখো তাদের গিটারটা নিয়ে রেখে দাও, কতবার করে বলেছি বল? হ্যাঁ ও বললো না তো। বললে থাক। কতবার করে বলেছি, তুই পর্যন্ত জানিস আমি নিচে দিয়েছিলাম দেখ গিটারটা রেখে দাও। আর গানটা আজকে মনে পড়েছে দে। হ্যাঁ সত্যি। কিছু করার নেই। ও যাই বলুক, শোন এখন কিছু করার নেই, আমরা যতদিন না যেতে পারো ততদিন ওকে কিছু করার নেই। না না না, বলছি রাতে ফোন করেছিল না দিনে? সেও একটা কথা বটে, কারণ রাতে আমার লোডিং থাকে তো। আউটপুট আবার অন্যরকম বেরোয়। না না, রাতে তোর ক্লাস ডাইমেনশন আলাদা দেয়, দিন আলাদা দেয়। নিচে কি দেখাতে চাইছো তুমি? না না কিছু না রে ভাই, না রে কিছু না, এমনি নামালাম আর কিছু না, কিছু না। কিছু না কিছু। আচ্ছা যাই হোক, খাওয়া গেছে? হ্যাঁ হবে হবে তো, আমি খেতে ডাক করেছি, আমাকে যেতে হবে। আমি যাবো তো। আমাদের বাড়ি তাই কবে আসবি? কবে নিয়ে যাবি বল? না নিয়ে যাবি, অনেকবার বলেছি। নিয়ে যেতে হবে, তুই সুন্দরবন থেকে ট্রেন ধরবি, বর্ধমান বর্ধমান বর্ধমান, কিংবা বর্ধমান আসবি, চলে আসবি স্টেশনে এসে আমার নাম করবি, দেখবি তোকে লাথি মেরে আবার বর্ধমান থেকে সুন্দরবন পাঠিয়ে দিতে। জানি তো তুই কিরকম লোক, লাথি মেরেই পাঠাবে, তাও অনেক সময়। যাক বললি ঠিক আছে। সুন্দরবনে যাবো ঘুরতে একদিন, লকডাউন যাবো, মানে 4 বছর মধ্যে একবার যাবো। তখন ঘরে ইলিশ মাছ, মুরগির ডিম। নেই রে ভাই, এবছর একটা কেক একটা খাইনি এখনো পর্যন্ত। তুই খেয়েছিস? কেন ডিম পারছে না? আবে কি কিসের কথা বলছিস? মুরগি? হ্যাঁ হ্যাঁ মুরগি না, ইলিশ। মুরগি ইলিশ আছে। না না না, বুঝলি মুরগি রাখলে হবে, মোরগ তো রাখতে হবে, ডিম কি এমনি এমনি হবে নাকি? আরে বেশি ডিপে যাওয়ার দরকার নেই, ও তো এমনি হবে, সমস্যা নেই। বলছি কি শোন, ইলিশ মাছ খেয়েছিস এবারে? ইলিশ মাছ খেয়েছিস? কি ইলিশ মাছ? না 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 না, কি করছিস? ইলিশ মাছ খাসনি? ভাড়া ভেজিটেরিয়ান চলে। তুই আবার নিচের দিকে নামাচ্ছিস কেন বাবা? নিজেই বলে আবার নিজের নিচের দিকে নামাচ্ছিস। ও কতটা নিচে নামিয়েছি, এরকম নামিয়েছি কি? এরকম ওই যাও খাতায় কি লিখছিলি দেখি, খাতা কি লিখছিলি দেখি। লাভ লেটার, লাভ লেটার। ভালো খাওয়া লেখাটা পড়াশোনা করছিস তো? দেখ সামনে তো পরীক্ষা। আজকে সারাদিন একটা ক্লাস করে নিতে করিস না? রোল নাম্বারের সময় অল্প টাক করে যায়, রোল নাম্বার নিচে আমি ঢুকে গেছি, রোল নাম্বার আবার বেরিয়ে গেছে। মানে প্রথমে একবার ঢুকে গেছিস, দিয়ে লেফট করে গেছিস? হ্যাঁ হ্যাঁ, অন্য স্যারের ক্লাস স্যার তখন শেষে বললো যে কয়েকজনের আর কয়েকজন পর ঢুকলো, তখন আমি ঢুকতেছি, দেখছি স্যার রোল পেছন নিচে। আবার অনিমেষ স্যার যখন বলেছে রোল নাম্বার দিতে, তখন ঢুকেছে, ঢুকে রোল নাম্বার দিয়ে আবার বেরিয়ে গেছে। ক্লাসগুলো মিস করছিস কেন? খুব শেখা হয়ে গেছে? দেখেই বোঝা যাচ্ছে সেটা। হ্যাঁ ভাই, আপনিটা চলে যাবো 2 দিন পর। কি করে পাচ্ছি একটু বল আমাকে, আমি একটু করি, একটু একাই সব করি। এত কি করে পাচ্ছি? স্যার তোকে যা পড়াচ্ছে আমাকে তাই পড়াচ্ছে, না আমাকে আলাদা পড়াচ্ছে? আমি তো সে কথা বলিনি, আমি তো স্যারের কথা বলিনি। তুই কি করছিস বল, তুই কি করছিস বল? আমি এই তো রাত থেকে বসে থাকি, ফোন গেট থাকি, তারপরে বিবির হেডফোন আছে, কালকে রাতে নাচতে লেগেছিলাম জানিস। লো দেখি মিবির হেডফোনটা দেখা, একবার মিবিরটা দেখা, হেডফোনটা দেখি। চার্জে বসানো দূর। হ্যাঁ বলছি কি দেখবি, গরিবের 1100 টাকার হেডফোন কি দেখবি? সেই আমার ওটা কিনে 800 টাকার মাল, 850 টাকার মাল। অর্ঘট টিভিটা দেখবি, ঠান্ডার বিট নাকি একটা নাম, টিভি যেটা, ওটা দিয়ে তো অনেক ভালো। কেন কোন দিকে? আর না, ওর শুধু ওয়্যারের প্রবলেম আছে, যদি কেউ টান মেরে দেয় ওর টান পড়ে যাবে। ব্যাটারি ব্যাকআপটা তোর একটু বেশি বোধ হয় ওর থেকে। 8 ঘন্টা আপাতত আমি যা ইউজ করেছি তাতে 8-9 ঘন্টা দিচ্ছে। আমার তো এনাফ, 10 ঘন্টা এনাফ দিবে। তো পুরো পাক্কা 10 ঘন্টা দেয়। আমার ভাই ব্যান্ডেল থেকে ঘর আসা থেকে ব্যান্ডেল, একটুখানি হলেই হবে, ট্রেনের ভেতর চলবে গানটা, কানের ভেতর, ব্যাস ঠিক আছে। আর বৈদ্য বাটি যেতে তো 10 মিনিট লাগে। ওটা লাগাতে হবে না, ফোন এরকম ধরে রাখবো, এরকম কানে এরকম ধরে রাখবো। না না না, অর্ঘ পার্থ সব লোকের ট্রেন গুলো কানে হেডফোন করতে হয়,
তারা যাবে ট্রেনে তারা হেডফোন গুঁজে, ওর বারোয়ার্ডের ইঞ্জিনিয়ার গুলো কি না কি বলে। খেয়ে আসি, 7:30 বাজে, রাখছি। হ্যাঁ রাখছি, বাই, গুড নাইট। ওকে বাই, সাবধানে থাকিস, ভালো থাকিস। হ্যাঁ। সরো সরো সরো।